আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, হাজার কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি কোনো কিছুই রেহাই পায়নি আলোচিত সমালোচিত সাংসদ হাজী সেলিমের গ্রাস থেকে। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল দখল করে নিজের স্ত্রীর নামে মার্কেট বানানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর তার ছেলে ইরফান সেলিম যেন ক্ষমতার দাপটে ছাড়িয়ে গেছে পিতাকে। পিতা এমপি, শ্বশুর এমপি, শাশুড়ি উপজেলা চেয়ারম্যান আর নিজে কাউন্সিলর। বিপুল এই ক্ষমতাকে কাজে লাগিয়ে গড়ে তোলা এক অবৈধ সাম্রাজ্যের হদিশ পাওয়া গেল র্যাবের সাম্প্রতিক অভিযানে। শুধু কি হাজী সেলিম, ইরফান, সম্রাট, পাপিয়া কিংবা আরেক সাংসদ পাপুল? বিশ্লেষকরা বলছেন দেশ জুড়ে এমন হাজারো হাজী সেলিম, পাপুল, পাপিয়া বদিরা থাকলেও দু একজন বাদে বাকি সবাই রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। আরেক দল আছেন যারা দেশের সম্পদ লুট করে সাম্রাজ্য গড়ে তুলছেন বিদেশের মাটিতে। এই তালিকায় রয়েছে দুর্নীতিবাজ আমলা, পেশাজীবী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী। মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সেকেন্ড হোমের নামে বাংলাদেশের টাকা পাচার করে বহাল তবিয়ত থাকলেও অজানা কারণে তাদের সন্ধান পায় না সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো। আন্তর্জাতিক সংস্থা GFI এর প্রতিবেদন বলছে শুধু 2015 সালে প্রায় 98,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এই গোষ্ঠী। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পিকে হালদার কিংবা রন শিকদার, দীপু শিকদাররা প্লেন চার্টার করে দেশের প্রধান এয়ারপোর্ট দিয়ে কিভাবে বিদেশে পালিয়ে যায় তার উত্তর কেউ দেয় না। কারা তাদের সহযোগিতা করেছে তাদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয় না। কিন্তু কেন? হাতে গোনা কিছু মানুষের লুটপাট আর অর্থ পাচারের ফলে বিপুলভাবে বাংলাদেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হলেও যেন দেখার কেউ নেই। কিন্তু এভাবে কতদিন চলবে? সমাধানই বাকি। দর্শক, এই প্রশ্নগুলোকেই সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় দখল, লুটপাট ও অর্থ পাচার প্রতিরোধের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইতিহাসবিদ, BUPর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক প্রণব সাহা, দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম এবং আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, সাবেক মন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি, র্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে একটি প্রতিবেদন দেখে নেব। জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প। এরশাদ আমলে জাতীয় পার্টির টিকিটে কাউন্সিলর হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সব সাম্রাজ্যের পালাবদল হলেও হাজী সেলিম সাম্রাজ্যের ভিত ধীরে ধীরে আরো মজবুত হয়েছে। মাঝে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চলে যান সবার আড়ালে। তারপরও তার আধিপত্যে বিন্দুমাত্র চির ধরেনি। দীর্ঘদিন ধরে পুরান ঢাকার অপরাধ জগতের একক অধিপতি এই পরিবার। লালবাগ চকবাজার এলাকায় সেলিম পরিবারের কথাই সব হয়, এর ব্যতিক্রম হলেই রেহাই নেই। এভাবে সবকিছু ভালোই চলছিল, তবে সামান্য মোটরসাইকেলের এক টোকা হাজী সেলিমের মজবুত দুর্গ যেন চুরমার করে দিল। র্যাবের অভিযানে সন্ধান মেলে টর্চার সেলের। এলাকা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচালনা করার জন্য এই ওয়াকিটকি সেটগুলা ব্যবহৃত হয়ে থাকে। RTV টিম চকবাজার এলাকায় অনুসন্ধানে গেলে সংসদ সদস্য আর তার ছেলে ইরফানের দখলদারিত্বের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে রাজি হয়নি। চকবাজারে পরিচিত জাহাজ বিল্ডিং সহ নানা স্থাপনা দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ আছে এই পরিবারের বিরুদ্ধে। সেলিম পরিবারের বিরুদ্ধে জমি দখল নিয়ে থানায় মামলা ও জিডি থাকলেও প্রতিকার পায় না ভুক্তভোগীরা। মদিনা গ্রুপের বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আইন অমান্য করে এখনো অনেক সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে। সেলিম পরিবারের সব ধরনের অপকর্মের বিষয়ে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এলাকায় আধিপত্য বিস্তার, মাদক বাণিজ্য, খুনোখুনি কিংবা গণধর্ষণ,
ধর্ষণ, অবাধ ক্ষমতার দম্ভে কি না হচ্ছে। ক্যাসিনো সম্রাট এনুরূপন, পাপিয়ার কীর্তি, শাহেদ সাবিনা নামা থেকে শুরু করে টেকনাফের ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের নির্বিচারে ক্রসফায়ার হয়ে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদের খুন হওয়া, অপরাধের এমন কালো উপাখ্যানে সংযোজন হলো সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে লালবাগের কাউন্সিলর ইরফান সেলিমের আমলনামা। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেপরোয়া করছে প্রশাসনিক কর্মকর্তাদেরও। যদি এই ঘটনাটি একটা সাধারণ মানুষের সাথে ঘটতো, এটা কি একজন সাধারণ মানুষের একটা হুন্ডা ধাক্কা দেওয়ার ক্ষেত্রে, বাইক ধাক্কা দেওয়ার ক্ষেত্রে ঘটতো, যে তিনি হয়তো একটা এলিট ফোর্সের চাকরিরত দেখে তিনি হয়তো এই জিনিসটার প্রতিশোধ স্বরূপ তিনি কিন্তু এটা করতে পেরেছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে বিচার কি আসলে এতটাই অ্যাভেলেবেল? আমরা প্রতিবেদনটি দেখলাম, এবার যাচ্ছি মূল আলোচনায়। জনপ্রশংসা আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। দেশে আইন আছে, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারপরেও এভাবে সরকারি সম্পত্তি দখল করা কীভাবে সম্ভব হচ্ছে? কীভাবে দখল করে আইনি নোটিশ পাঠানোর পরেও 5 বছরের উপরেও সেটাকে আপনার দখলমুক্ত করা যায় না? কিসের প্রভাবে? চেক অ্যান্ড ব্যালেন্স তাহলে কোথায়? আইন আছে, প্রতিষ্ঠান আছে, দুর্নীতিও আছে, দুর্নীতির বড় আকারও আছে। এখন হাজী সেলিমের ছেলের সাথে একজনের একটা গোলমাল হয়েছে, সেই জন্য হাজী সেলিমের ছেলেকে অ্যারেস্ট করেছেন। হাজী সেলিম তো 1994 সালে দুইটি আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। একটি ছেড়ে দেওয়া আসনে ওনার স্ত্রী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। উনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উনি 96-এর নির্বাচনের সময় যখন আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের প্রার্থী হলেন 1996 সালে, তার আগে উনি বলেছেন উনি 91 সালে লালবাগ এলাকায় মীর শওকত আলী, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী বিএনপির ক্যান্ডিডেট জয়ী হয়েছিলেন 1991 সালে, তার হয়ে নির্বাচন করেছেন। এটা আওয়ামী লীগ নেতাদের সামনে উনি বলেছেন। উনি ফতুল্লায় যাওয়ার জন্য স্পিড বোট ব্যবহার করতেন সরাইঘাট থেকে। এটা পুরাতন জিনিস। এখন একটি ঘটনা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা সক্রিয় হয়েছে, আমরা ঝাঁপিয়ে পড়েছি, একের পর এক আমরা অনুসন্ধানী প্রতিবেদন বানাচ্ছি। এই সবগুলোই ছিল। তো এরকম আরো যেটা বলা হচ্ছে এরকম আরো কতজন আছে যাদের ক্ষমতার দাপটে কেউ কিছু বলার সাহস পায় না? আপনি শুরুতে একটি বলেছেন যে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে উন্নয়নের জন্য দুর্নীতি হচ্ছে। এত কোটি টাকার প্রজেক্ট কি কখনো দেখেছেন নাকি আপনি? যত বেশি টাকার প্রজেক্ট হচ্ছে তত বেশি দুর্নীতি হচ্ছে বলে এখন প্রমাণিত হচ্ছে। কারণ বেশি টাকা খরচ করার খাত তৈরি করা হচ্ছে। যত আমরা মেগা প্রজেক্ট দিচ্ছি তত সেই মেগা প্রজেক্টের আয়তন বাড়ছে, সময় বাড়ছে এবং খরচ বাড়ছে, এবং ওই মেগা প্রজেক্টের যারা ঠিকাদার তাদের লাভবান হচ্ছে। আমরা ঠিকাদারদের পিছনে ঘুরছি, তাদেরকে গ্রেপ্তার করছি। তাদের সঙ্গে যোগ সাজসে যারা থাকেন তারা কি গ্রেপ্তার হচ্ছেন? তাদের দিকে কি আমরা আঙ্গুলি দিয়ে নাম দিতে পারছি? আজকে জি কে শামীমের একটি মামলা ছিলেন, সেই মামলার আজকে চার্জ গঠনের কথা ছিল, চার্জ গঠন হয়নি। কেন? তার সহ আসামি যারা আছেন তাদেরকে আদালতে হাজির করা হয়নি। তার মধ্যে উনি কিছুদিন সময় পেলেন। আমি একটা অনলাইন পত্রিকা পড়লাম যে উনি নাকি হাতলালা চেয়ারে বসেছিলেন আসামি হিসেবে, এবং খুব স্বাচ্ছন্দ্যে ওনার স্ত্রী এবং ওনার কন্যাদের সাথে গল্প করেছেন ওখানে বসে বসে। জি কে শামীমের যতগুলো কাজ পেয়েছেন তার সবগুলো কাজেই তো বৈধভাবে তাকে দেওয়া হয়েছিল তখন। সেই কাজ তো 50 কোটি টাকার কাজ হলে আমরা জানি যে মন্ত্রিসভা বিষয়ক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যায়, যেখানে কমপক্ষে 10 জনের বেশি মন্ত্রী আছেন, তারা তো সেগুলো অনুমোদন দিয়েছেন। আমরা কি সেই অনুসন্ধানে যেতে পেরেছি? এখন হাজী সেলিমের ছেলের সাথে একটি ঘটনা ঘটেছে, সেজন্য হয়েছে। মানে এখানে যে প্রশ্নটা, হাজী সেলিমের ছেলের সাথে কার সংঘাতটা হয়েছে, কার মোটরসাইকেল? এরকম তো বহু মানুষ আছে যারা প্রতিদিন চট থাপ্পড় খাচ্ছে, যাদের দাঁত ভাঙছে, যারা উপরের দিকে তাকানো ছাড়া। হাজী সেলিম একজন সংসদ সদস্য, এখন উনি কিন্তু কথা বলতে পারেন না, উনি অসুস্থ, ওনার শব্দ বের হয় না মুখ দিয়ে, সঠিকভাবে উনি কথা বলতে পারেন না। যদি কথা বলতে পারতো তাহলে এতদূর যেতে পারতাম কিনা আমরা এবং আইনশৃঙ্খলা বাড়ি, সেটাও আমার একটা সন্দেহ হয়। যাই হোক, উনি এখন অসুস্থ, উনি 2 বার সংসদ সদস্য হয়েছেন। উনি যে পুরান ঢাকা যা চালিয়েছেন, আমরা হাজী সেলিমকে চিনি, তার ছেলেকে চিনি। আমরা কি কেউ হাজী সেলিমের বাবাকে চিনি? যে হাজী সেলিমের বাবা কী ছিল আর মদিনা গ্রুপ থেকে এলো? এত সম্পত্তির মালিক কবে থেকে হলো হাজী সেলিম? 1991 সালে উনি সংসদ সদস্য হয়েছেন। তার আগে উনি কীভাবে রাজনীতির সঙ্গে যুক্ত? 94-তে সংসদ সদস্য হয়েছেন, তার আগে রাজনীতিতে কিংবা যুক্ত হয়েছেন। তার আগে তার বাবার সম্পত্তি কী ছিল? সেখান থেকে মদিনা গ্রুপ কীভাবে হলো? কীভাবে ওনার সিমেন্টের কারখানা ফতুল্লায় হলো, পাগলায় হলো, খুলনায় সিমেন্টের গোডাউন? আওয়ামী লীগ যখন আবাদ ছিল 1996 সালে, আমার খুব মনে আছে, মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনও তার গোডাউন ভেঙে দেওয়া হয়েছিল খুলনায়।
উনি দৌড়ে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কেন আমার খুলনা আমার গোডাউন কেন ভাঙা হচ্ছে। তা উনি এগুলো করে রাজনীতিতে বলা আছেন এবং সেই জন্য কেউ তাকে গায়ে হাত দেয় না। আজকে হাজী সেলিমের গায়ে হাত দেওয়া হয়েছে, হাজী সেলিমের ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। কতজন হাজী সেলিম আছে ঢাকাতে, আরো কতজন আছে? সাধারণ মানুষের সাথে লাগলে বোঝা যায় কেন? আমার কতজন সাংবাদিক জেলা পর্যায়ে থেকে এমপিদের দাপটে নিউজ করতে পারেন না, আপনি আমার থেকে বেশি জানেন, অভিজ্ঞ মানুষ আপনি। একটি জেলা শহরে কতজন ভাইয়া তৈরি আছে, কতজন এরকম হাজী সেলিম আছে একটি জেলা শহরে, একটি উপজেলায়, যাদের দাপটে সেই সাহিত্যের কথা বলতে বাঘে মহিষে একখানে পানি খায়। তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিতে পারছি না। এই যে আমরা দেখলাম চার্টার প্লেনে করে চলে গেল, তো আমাদের প্রশ্ন হলো যারা এই সহযোগিতায় ছিল, কারো সহযোগিতা ছাড়া তো নির্দেশ থাকার পরও তারা পালিয়ে যেতে পারে না। সহযোগিতা সবাই থাকে, কিন্তু যারা সহযোগিতা করলো তাদেরকে কেন খুঁজে বের করে তাদেরকে তো ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা নেবে সরকার, সেটার দিকে তো মানুষ তাকিয়ে আছে। কিন্তু যারা সহযোগিতা করলো, আমাদের সঙ্গে মইদুল সাহেব আছেন না, উনি দুর্নীতি দমন কমিশনে কাজ করেছেন। দুর্নীতি দমন কমিশন 2004 সালের আইনের মাধ্যমে যখন হয়, তখন আমার নিজের অভিজ্ঞতা আছে যে একের পর এক ভুল আইনের ভুল হচ্ছে, তখনও সেরকম রিপোর্টও করেছি, এখনও দুদকের ব্যাপারে কাভারেজ দিয়ে যাই। কিন্তু দুদক এখন সর্বশেষ চেয়েছে কি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছে যে বিদেশে টাকা পাঠিয়ে বিনিয়োগ করে কতজন নাগরিকত্ব পেয়েছে, সেই তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চেয়েছে। তো সেটা একটা বৈধ কাজ। আপনি বাংলাদেশে আয় করেছেন, সরকার আপনাকে অনুমতি দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনি টাকা নিয়ে গিয়ে আরেকটি দেশে সেইখানকার আইন অনুযায়ী আপনি বিনিয়োগ করেছেন, আপনি নাগরিকত্ব হয়েছেন। এটা দোষের কেন হলো? নিশ্চয়ই দোষের আছে জন্য দুদক এই খোঁজ খবরে নেমেছে। কি জন্য দোষটা হলো যত টাকা আপনি অনুমতি নিয়ে নিয়েছেন তার থেকে বেশি টাকা আপনি পাচার করেছেন কিনা, মূলত মানি লন্ডারিং এর কেস তারা ধরতে যাচ্ছে। তাহলে টরন্টোতে গেলে, কানাডাতে গেলে আপনি অনেক বাড়ি পাবেন, অনেক বিল্ডিং দেখেই আপনাকে বলবেন যে এটা বাংলাদেশের অমুকের। তো সেখানে একটা ইন্টেলিজেন্স লাগে। নিউইয়র্কেও যেমন দেখিয়ে পাওয়া যায়, নিউইয়র্কেও যেমন আপনি জানেন দেখিয়ে বলে যে এটা ওনার। 2018 সালে দুবাই গিয়েছিলাম ট্রাভেল মার্টে দেখতে। তা আমাকে একটি এলাকায় নেওয়া হলো যে এই এলাকায় যত বিল্ডিং দেখছেন তার বেশিরভাগ অ্যাপার্টমেন্টই আমাদের রাজনৈতিক নেতারা এবং তারা ক্ষমতাসীন দলের করে বেশি ফ্ল্যাট কেনা হয়েছে 14 সালে নির্বাচনের সময়। তো এই ইন্টেলিজেন্স থাকে দুদকে, তো সেই ইন্টেলিজেন্স আছে। একটা লোককে দুবাই গেলে উনি অনেকের খবর পাবেন, একজন লোক কানাডা গেলে অনেক খবর পাবেন। আর যে সমস্ত দেশে সত্যিকার অর্থে আইন মেনে বিনিয়োগ করে নাগরিকত্ব পাওয়া যায়, সেইটা তো সেই দেশের লোকও দেখবে যে এই টাকাটা কীভাবে আসছে। এই জন্য আপনি চট করে কিন্তু আমেরিকায় বিনিয়োগকারী হতে পারবেন না, চট করে আপনি সিঙ্গাপুরে হতে পারবেন। সামির গ্রুপের মানুষজন হয়েছে, তারা ওখানে বিনিয়োগ করেছে, ওনাকে আরো অনেক গ্রুপই হয়েছে, অনেক বড় গ্রুপওয়ালারা লন্ডন স্টক এক্সচেঞ্জের মানে লিস্টেড হয়েছেন। তা সেটাও আইন মেনে হয়েছে কিনা সেটাও একটু তদন্ত করে দেখার ব্যাপার। জি, আপনার কাছে আমি আবার আসবো। তাহলে অন্য চুনিপুটেই আমরা যা বলি, চেয়ারম্যানের দুদকের একাধিক চেয়ারম্যান একাধিকবার বলেছেন তারা বাঘ, তাদের নখ আছে, তাদের দাঁত আছে এবং তারা কাউকে ছাড়বেন না। আমরা চাই তাদের কারো কেউ না ছাড়ুক এবং বড় যারা তাদেরকে না ছাড়ুক। বড়রা শাস্তি পেলে কিন্তু ছোটরা এমনিতে ভয় পায়। পিকে হালদার কোন জোরে আবার পালিয়ে গিয়ে ফিরে আসতে চায়, এটা কিন্তু একটা বড় অনুসন্ধানের বিষয়। জি, ফাইনালি মনে হয় আসছেন না, এরকম কোনো কিছু একটি জানা গেছে যে সে আসবে না। যাই হোক, জনাব মইদুল ইসলাম, এই যে রাজনৈতিক পরিচয় কিংবা আমলার ক্ষমতার অপব্যবহার করে যাতে মানে যাতে কেউ লুটপাট করতে না পারে, মানে দেশের টাকা চুরি করে বিদেশে যেন সাম্রাজ্য গড়ে তুলতে না পারে, সেসব দেখার জন্য কিংবা সেগুলো নিশ্চিত করার জন্য তো বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে, দুদক আছে, পুলিশ আছে, র্যাব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। তারপরে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে তখন এই প্রতিষ্ঠানগুলো দায় এড়ানোর সুযোগ কতটুকু পায়? এই যে যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দুই ভাই ক্রাইম করে চার্টার্ড প্লেনে করে পালিয়ে গেলেন, তাদেরকে ধরার জন্য কিন্তু বিভিন্ন স্টেপ ছিল, সেখানে নির্দেশনাও ছিল, কিন্তু একটা বড় ধরনের গ্রুপ তাদেরকে সহযোগিতা করেছে চলে যাওয়ার জন্য। এমনকি প্রধান বিমানবন্দর দিয়েই তারা সেই চার্টার প্লেনে করে গেছে। তো তাদেরকে কারা সহযোগিতা করলো? এদেরকে বের করে নিয়ে এসে এদেরকে আইনের আপনার মানে আইনের কাছে এদেরকে ফেলা হয় না কেন, শাস্তি দেওয়া হয় না কেন, যাতে অন্য কেউ এই সাহস না করতে পারে? এই সহযোগীদেরকে ধরা হয় না কেন? না, সেটা তো আমাদের হচ্ছে যে ধরেন গোড়ায় হাত দেওয়ার ব্যাপার আর কি। এটা আমাদের কোনো ইয়েতেই সেই গোড়ায় হাত দেওয়ার ব্যাপারটাই নেই। ধরেন আপনি যদি একদম মূলে যান, আমি মানে এখন তো আপনার আলুর একটা কারবার চলছে, তো আলু তো গোল আলু বলে, জি, কিন্তু এখন আর আলু গোল নাই,
এখন আলুর লম্বা অবস্থা- হয়ে গেছে। জি সেটাই। তো এখন যে আমি দেখলাম যে ব্যবসায়ীরা বলছেন যে আপনারা আমার এই খুচরা দোকানে কেন, যেখান থেকে দামটা বাড়ছে আপনি সেই মূলের জায়গাটায় কেন যাচ্ছেন না? তো আপনার তো এই বাহিনী সবই তো আছে। তো এখন ওনারা উত্তর দেবেন যে কেন যেতে পারছেন না। ঠিক তারা যেই কারণে যেতে পারেন না, বাকি অন্যান্য যেই সমস্ত সংস্থা তারাও হয়তো বা একই কারণেই ভুগছে। এবং আরেকটি হলো যে ওই যেটি বলছিলেন মানে এখন ওই এক ধরনের আঁতাত, এক ধরনের মিলেঝুলে থাকা, এক ধরনের অস্তিত্ব টিকিয়ে রাখা, এরকমের হয়তো বা একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, যে কারণে এখন আপনার কোনো সংস্থাই সেইভাবে কাজ করছে না। আরেকটা হলো যে এইটা করতে গেলে যেই ধরনের ধরেন রাজনৈতিক সংস্কৃতি দরকার, সেই সংস্কৃতি আমাদের দেশে কোনো কালে ছিল কিনা সেটা হচ্ছে আরেকটা বিষয়, যেটি প্রণবদা বললেন। ধরেন একজন ব্যক্তির নাম উল্লেখ করে তার উত্থানের যে ইতিহাস, এইটা অন্যান্য আরও অনেক ব্যক্তির উত্থানের ইতিহাসও এইরকমই। তার মানে হচ্ছে যে এটা যে আজকের ঘটনা বা আজকের রাজনীতির কালচার তা কিন্তু নয়, এই কালচারটা অনেক দিন আগে থেকে ছিল। এখন এটা বলা যায় যে এক ধরনের খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আমার মনে হয় এখন এই জায়গাটাই আমাদের স্টেপ নেওয়ার সময় এসছে, এগুলোর ব্যবস্থা নিতে হবে। এবং আপনি বলছেন যে কে ব্যবস্থাটা নেবে। সরকারি সংস্থাগুলো করা হয়েছে, সরকার করা হয়েছে, রাষ্ট্র করা হয়েছে তো মানুষের ধরেন প্রয়োজনে, তাই না? তা না হলে আমি তো বলি যে ধরেন আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিলাম, দেশ গঠন করলাম, এটার প্রয়োজন তো ছিল না, একটা তো এই মাটিতেই ছিলাম আমরা সবাই, তারপরেও লেগেছে, কারণ একটা প্রশাসন যন্ত্র সেই রকম গণমুখী দরকার। তো সেইটা এখন দেখা যাচ্ছে দিনে দিনে আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং যারা এই রাজনীতিতে আসছেন, এই জায়গাটা যদি পরিশুদ্ধ না করা যায়, এই যারা ধরেন দুর্নীতির মামলা দুদক করছে, দু চারটা হয়তো বড় মানুষের বিরুদ্ধে অতীতেও হয়েছে, সেই মামলাগুলোর খবর আপনাদের কাছে আছে, সেগুলোর খুব একটা নিষ্পত্তি হয়নি, ওগুলো এখনও পড়ে আছে। যদি এই মামলাগুলো নিষ্পত্তি করা যেত, সাজা নিশ্চিত করা যেত একদম চূড়ান্তভাবে, এবং তারপরে কিছু আইনের সংস্কারের কথা আমি বলবো। সেইটি হচ্ছে যে ধরেন আমাদের এখন আছে যে যদি মামলা হয় তাহলে উনি নির্বাচনে অযোগ্য হবেন না, যদি উনি অলরেডি নির্বাচিত হয়ে থাকেন তাহলেও ওনার কিছুই হবে না, যদি সাজা হয় তাহলেও আপিলে বিচার মানে পেন্ডিং আছে বলে ওনার কিছু হবে না। এই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। যেমন একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসলে যখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তখন তাকে সাসপেনশনে রাখা হয়। তাহলে যারা এরকম দায়িত্বে আছেন, যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে, তাদেরকে আপনার সাসপেনশনে রাখার ব্যবস্থা করা। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন আছে, তো নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে আপনার যিনি নির্বাচিত হয়ে গেলেন তাকে ঘোষণা দেওয়া, কিন্তু পরবর্তীতে উনি যদি নির্বাচনের অযোগ্য হয়ে যান এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডের কারণে আদালতের রায়ে, এরকম নজির আছে যে আদালতের রায়ে তার আসন শূন্য বলা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে সেই গেজেট করা হয়েছে, সেই গেজেট আটকে গেছে। কারণ কি? কারণ উনি অলরেডি নির্বাচিত হয়ে আছেন এবং সংবিধানের আপনার 67 আর্টিকেলে বোধহয় সেখানে লাগবে হচ্ছে স্পিকারের পাঠাতে হবে, মাননীয় স্পিকার পাঠাবেন নির্বাচন কমিশনে, তারপরে ওনার পদ যাবে। তো সেইটার করাও হয়নি, সেটা হয়ওনি। সংবিধানে সেই জায়গাটাও আছে যে স্পিকারের কাছে পাঠানোর ব্যাপারে এবং কি বলে নির্বাচন কমিশনে পাঠানোর ব্যাপারে একটা আইন করবার কথা, সেই আইনটা আজও পর্যন্ত হয়নি এবং এইটা পাঠানোও হচ্ছে না। আমি আরেকটি জিনিস বলবো যে আসবো আমরা আপনার কাছে আবার আসবো। জনাব আশিক বিল্লাহ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? আশিক বিল্লাহ আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে একটু আনমিউট করতে হবে। আশিক বিল্লাহ, বিশ্লেষকদের অনেকেই বলছেন হাজী সেলিমরা সারা দেশেই ছড়িয়ে আছে, দু একজন বাদে বাকি সবাই ধরার ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। আপনার বিশ্লেষণ কি? কবে তাদের ধরবেন? আমি শুরুতেই ধন্যবাদ জানাই আরটিভিকে এরকম একটি বস্তুনিষ্ঠ বিষয়ে র্যাবকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে বলতে চাই, র্যাবের একটি নির্দিষ্ট কার্যপরিধি আছে, একটি নির্দিষ্ট গণ্ডি আছে।
এই গণ্ডিটা হচ্ছে কি ফৌজদারি অপরাধ। আপনি যে সকল বিষয়ের কথা বলছেন আশিক ভাই, এই সকল বিষয়ে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এলিট ফোর্স হিসেবে যেহেতু আমরা একটি নির্দিষ্ট কার্য পরিধির ভিতরে সবসময় আমাদের আভিযানিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, সুতরাং সেক্ষেত্রে যে কোনো ফৌজদারি অপরাধ হলেই কিন্তু কেবলমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সম্মুখে দেখি। এছাড়া বাকি অন্যান্য যেসব বিষয়, আমি নিশ্চিত আমার অন্যান্য সহবক্তারা আছেন তারা আমার সাথে একমত হবেন, অপরাধ মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা কগনিজেবল আর নন কগনিজেবল। আমি বিস্তারিত খুব বেশি কিছু যাচ্ছি না, কিন্তু যে বিষয়গুলি ধর্তব্য অপরাধ, যে বিষয়গুলি ফৌজদারি দণ্ডবিধিতে সুস্পষ্টভাবে লেখা আছে যে কোন অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাবো, র্যাব কিন্তু সে কাজটি করছে। সুতরাং আরো কতজন লুকিয়ে আছে বা এই ধরনের প্রেক্ষাপটের ক্ষেত্রে কিন্তু র্যাব শুরুতেই যে বিষয়টি বলবে সেটি হচ্ছে কি ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা হলে বা ফৌজদারি আইনের কোনো ব্যত্যয় হলেই কেবলমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সুযোগ থাকে তাদেরকে যথাযথ আইন প্রক্রিয়ায় সুপর্দ করার জন্য। জি ধন্যবাদ আশিক বিল্লাহ। শুরুতে আমরা যে প্রতিবেদনটি দেখলাম সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন। জি জি, তাতে একজন বিশেষজ্ঞ বলছেন যে ইরফান ঘটনায় যদি ভিকটিম নৌবাহিনীর একজন কর্মকর্তা না হয়ে একজন সাধারণ মানুষ হতো তাহলে ইরফান কিংবা হাজি সেলিমের কিছুই হতো না, বরং 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 তাকেই হয়তো জেল খাটতে হতো, সামনে এসে পড়ার অপরাধী, দাঁত মুক্ত যেতই, আবার জেলেও হয়তো খাটতে হতো। আপনার কাছে আমরা শুনবো, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে আসতে হবে। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয়ে দখল, লুটপাট ও অর্থ পাচার প্রতিরোধের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। জনাব আশিক বিল্লাহ, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে এইটা যদি নৌবাহিনীর একজন কর্মকর্তা না হয়ে সাধারণ একটা মানুষ যদি হতো তাহলে এই অ্যাকশনগুলো কি আমরা দেখতাম, কিংবা এই যে আপনার ইরফান যার আক্রমণের শিকার ভদ্রলোক হয়েছেন, ওনাকে যাতাভাবে মেরেছে, তো আমরা তো আসলে এরকমভাবে বহু সাধারণ মানুষের আসলে নির্যাতন হয়, তাদেরকে উল্টা আমরা জেলেও দিতে দেখি, উল্টা তাদেরই আপনার শাস্তি হয়। তো কেন আপনার সাধারণ মানুষের আপনার এই অ্যাকশনগুলো হয় না, প্রতিকার পায় না? জি, আমি আসলে খুবই বিনয়ের সাথে একটা কথা বলবো। আমি আপনাদের খবরের শুরুতে দেখছিলাম, আমি নিজে একজন ক্রিমিনোলজির ছাত্র, তো সেই বাস্তবতা আমি সশ্রদ্ধভাবে আমি বলবো, সেটি হচ্ছে কি মূলত আমরা কিন্তু একটা ফৌজদারি অপরাধের ভিত্তিতেই আমরা এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছি। আর মূলত যে বাস্তবতায় এই ঘটনাটি ঘটেছে সে বাস্তবতাটি আমরা নিশ্চয়ই জানি, একজন কর্মকর্তার সাথে বিষয়টি ঘটেছে। এখানে আমাদের একটি ছোট বক্তব্য আছে, সেটি হচ্ছে যে এই ঘটনাটি মূলত যে বাস্তবতায় ঘটুক না কেন, আমরা কিন্তু শুরুতেই কোনো এমপি পুত্র, কাউন্সিলর এরকম বিষয়টাকে আমরা মাথায় রাখিনি। আমরা মাথায় দিয়ে রেখেছি এখানে একটি ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে এবং সুনির্দিষ্টভাবে 4 জন এবং অজ্ঞাতনামা 2 জন অথবা 3 জন, সর্বমোট 7 জনের বিরুদ্ধে একটি ফৌজদারি আইনের আলোকে একটা মামলা দায়ের হয়েছে, যেটি ধানমন্ডি থানা আমরা নিশ্চয়ই জানি। এই মামলাটির আলোকেই কিন্তু আমরা এই ধরনের অভিযান পরিচালনা করেছি। আরেকটি বিষয় আমি আসলে খুবই দায়িত্বহীন ভাবে বলবো, এখানে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি বড় ভূমিকা ছিল। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি খুবই অল্প সময়ের মধ্যে ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এটি কিন্তু সবার নজরে এসছে। এই বিষয়টি এবং আনুষঙ্গিক সকল প্রেক্ষাপট মিলিয়ে এটি এমন একটি অভিযান আমরা পরিচালনা করেছি যেটি মূলত আমরা আমাদের কার্যপরিধির মধ্যে অন্তর্ভুক্ত, বা এই ধরনের অভিযানিক কর্মকাণ্ড আমরা প্রায়শই করে থাকি। এবং আপনি যেটা বলছেন অন্য কারোর ক্ষেত্রে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতটা তৎপর হতো কিনা, এটি আমরা আসলে কেস টু কেস ভিত্তিতে আমরা নিঃসন্দেহে পরিষ্কার করে বলতে পারবো। একটি ফোন আছে আমাদের সাথে, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আশিক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন? রাজবাড়ী থেকে সোহেল শেখ বলছিলাম। আমি
জনাব র্যাবের কর্মকর্তা আসিফ বিল্লাহর কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। বলুন, উনি শুনছেন। প্রশ্ন করতে চাচ্ছি ভাইয়া, এরকম হাজে সেলিম বাংলাদেশে প্রত্যেকটা জেলায় 2-4-10টা করে আছে ভাই। অতি শীঘ্রই আমাদের র্যাব কর্মকর্তা, ওনার অভিযান এবং ওনার কথাবার্তা খুব ভালো মনে হচ্ছে উনি একজন সজ্জন ব্যক্তি। এনাদের বিরুদ্ধে চিরুনি অভিযান যত তাড়াতাড়ি সম্ভব চালাবে, ততই দেশ রক্ষা পাবে, দেশের জনগণ রক্ষা পাবে, দেশের অর্থনীতি রক্ষা পাবে। জি আমি ছোট একজন ব্যবসায়ী, আমি দেখছি আমার রাজবাড়ী শহরেই দেখি এরকম, যদি প্রত্যেকটা জেলায় ওনারা এভাবে অভিযান চালায়, এরকম 2-4-10টা হাজি সেলিম পাবে প্রত্যেকটা জেলায়। জি ধন্যবাদ আপনার প্রশ্নটি কিংবা পরামর্শ আমরা বুঝতে পেরেছি। জনাব আশিক বিল্লাহ, আপনি যদি দর্শকের এই প্রশ্নটি নিতেন যে ওনার যেটা আবেদন যে প্রতিটা জেলাতেই যদি এরকমভাবে অভিযান চালানো যায় তাহলে এরকম দুর্বৃত্ত খুঁজে পাওয়া যাবে। উনি আসলে যে কথাটি বলেছেন, এই কথাটি আমার ধারণা গণমানুষেরই একটি কণ্ঠ, এটি সাধারণ মানুষেরই একটি কণ্ঠস্বর। এখানে একটা বিষয় যে র্যাবের কিছু সীমাবদ্ধতা আছে, র্যাবের কিছু গণ্ডি আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ক্যাসিনো বিরুদ্ধে একটা অভিযান র্যাব পরিচালনা করেছিল। মূলত এই ক্যাসিনো বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা যে বিষয়গুলির সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে যে মানি লন্ডারিং, দুর্নীতি সহ অন্যান্য বিষয়, যেটি কিনা র্যাবের এখতিয়ারের বহির্ভূত। আপনি নিশ্চয়ই জানেন যে মানি লন্ডারিং এর জন্য সিআইডি একটি শাখা কাজ করে, দুর্নীতির জন্য আমাদের একটি স্বায়ত্তশাসিত দুর্নীতি দমন কমিশন আছে। এই ক্যাসিনো বিরুদ্ধে অভিযান করতে গিয়েও কিন্তু আমরা এক ধরনের আইনি বাধ্যবাধকতার ভিতরে পড়েছি, এবং আমরা মূলত ক্যাসিনো অপারেশনের পাশাপাশি ক্যাসিনোর যে কর্মকাণ্ডের পাশাপাশি আমরা কিন্তু এখানে কিন্তু আশিক বিল্লাহ এখানে কিন্তু শুধুমাত্র র্যাবকে বলা হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শুধু র্যাব নয়। আমি সশ্রদ্ধভাবেই বলবো, আপনারা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, যেখানে পুলিশ আছে, র্যাব আছে, দুদক আছে, বাংলাদেশ ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ শাখা আছে। তো আমি সকল প্রতিষ্ঠানের কথাই বলছি, তারা মিলে কিন্তু যার যেখানে দায়িত্ব সেই দায়িত্বটা তারা পালন করলে তো এই দুর্বৃত্তরা এভাবে আপনার বেপরোয়া হয়ে ওঠার সুযোগ পায় না। জি, আপনি যথার্থই বলেছেন, যে যার দায়িত্ব পালন করবে এরকম বাংলাদেশটাই আমরা আসলে দেখতে চাই। কিন্তু যেহেতু র্যাব যেহেতু একটা আইনশৃঙ্খলা বাহিনী, তার একটি নির্দিষ্ট তার গণ্ডিতে সে কাজ করবে, অন্যান্য যাদের যে গণ্ডি সেই গণ্ডিতে সে কাজ করবে। আপনার কাছে আমি আবার আসবো, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। মুখে স্লোগানে আমরা দেশ প্রেমের কথা বলছি, বাস্তবে আমরা দেশের টাকা লুট করছি, আমরা কানাডায় বেগম পাড়া গড়ে তুলছি, মানি লন্ডারিং করছি, সরকারি জমি দখল করছি, সরকারি প্লট নিচ্ছি, সেটা বিক্রি করে আবার টাকা পাঠিয়ে দিচ্ছি। এই বৈপরীত্য কেন? ধন্যবাদ আপনাকে। আপনার এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে কেমন বাংলাদেশ চাই। কিন্তু আপনি যে প্রশ্নটি আমাকে করলেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দিতে হলে আমি বলি এমন বাংলাদেশ চাই না, এখন যে বাংলাদেশ দেখছি। তো এখন আমার কাছে যেটি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে, আমি ভাবছিলাম সবার কথা শুনতে শুনতে, আপনার কথা শুনেও এবং সম্মানিত দর্শকের কথা এবং যিনি অংশগ্রহণ করলেন র্যাবের পক্ষ থেকে, সবার কথা শুনে আমার মনে হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশকে ইংরেজি 3টি বর্ণে প্রকাশ করা যায়। সি, 3টে বর্ণই কিন্তু অভিন্ন। সি সি সি, সিতে ক্রাইম, সিতে করাপশন, সিতে চিটিং। এই 3টি দিয়ে কিন্তু বাংলাদেশ ইজ এ সেফ হ্যাভেন ফর ক্রাইম, করাপশন অ্যান্ড চিটিং। অর্থাৎ অপরাধ, দুর্নীতি, প্রতারণার অভয়াশ্রম হচ্ছে বাংলাদেশ। এবং দেখুন, যারা মুখে বেশি বাচনিক উচ্ছ্বাস তৈরি করছেন এবং আপনাদের টিভি ক্যামেরা যে ছবি তুলে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন, দেখাচ্ছেন, তারাই কিন্তু এই কাজগুলো করছে, দেশপ্রেমের কথা তারাই বলছেন। যেমন আমরা একটা কৌতুক করে বলি যে ভাষার মাস ফেব্রুয়ারি এলে যে বুদ্ধিজীবীরা পাঞ্জাবি উত্তরীয় পড়ে
শহীদ মিনার, বাংলা একাডেমিতে ঘোরাফেরা করে আমরি বাংলা ভাষা বলেন, তাদের সন্তান সন্ততি নাতি পুতি সব কিন্তু ইংরেজি মাধ্যমে দেশে বিদেশে পড়ছে। তো এখন তো কাজ এটা কিন্তু স্বাভাবিক। বাংলাদেশের মানুষের দুটো মুখ আছে। ছাত্র জীবনে পড়েছিলাম হিটলারের দুটো মুখ, একটা মুখ দিয়ে হিটলার শান্তির কথা বলতো, আর একটা মুখ দিয়ে সবার সঙ্গে প্রতারণা করত। তো বাংলাদেশের মানুষের দুটো মুখ আমি দেখি, দৃশ্যমান নয়, একটা মনের মুখ আর একটা সামনের মুখ আর কি। তো এখন আমি বাস্তব প্রসঙ্গে আসি। হাজী সেলিম পুত্র ইরফান সেলিমকে নিয়ে তো কথা শুরু হলো, আপনি যা বলছেন তার সূচনা এই। তো প্রথমেই ইরফান সেলিমকে আমি একটু প্রশস্তি গাই তার, বাপ কা বেটা সিপাही का ঘোড়া কুছ নেই থোড়া থোড়া। বাবাকে অতিক্রম করে যাবার মতো প্রতিভা তার মধ্যে আছে। তো একটি প্রশ্ন, কিন্তু পড়াশোনা সুশিক্ষিত, দেশের বাইরে পড়াশোনা করেছে, সুশিক্ষিত বলা হয়, কানাডা থেকে পড়াশোনা করে এসেছে, অনেক কিছু সেই। তো তবুও কর্মকাণ্ড, আমি তো ওই এলাকায় কাছাকাছি বসবাস করি। আজকে না হয় নৌবাহিনীর কর্মকর্তা অপদস্থ হবার কারণে সরকার নড়ে চড়ে বসলো, আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসলো। প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশে দাপুটে মানুষেরা কত নিরীহ মানুষকে এই ধরনের নির্যাতন করছে কোনো খবর নাই, টেলিভিশনের ক্যামেরাও নাই, আইন শৃঙ্খলা বাহিনীর চোখেও নাই। তো ওই যেহেতু নৌবাহিনী, এটা আমি বলে দিচ্ছি, প্রশ্নটি আপনি তুলেছিলেন, বলে দিচ্ছি নৌবাহিনীর কারণে ঘটনাটা ঘটলো। কিন্তু ব্যাপারটা হয়ে গেল কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল আর কি। ধরতে গেল সেলিম ইরফানকে, তার বাড়িতে মদের বোতল, নির্যাতন কক্ষ, অস্ত্র, কত কিছু, তারপরে বাবার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। দেখা গেল গোটা অর্ধেক ঢাকা তার দখলে রয়ে গেছে, সরকারি জমিতে তার স্থাপনা পর্যন্ত আছে। এখন কথা হচ্ছে, দেখুন কেন এটা ঘটে। প্রথম প্রশ্ন আমার কাছে, এতদিন কোথায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী? আপনারা কি জানতেন না, আপনারা কি জানতেন না যে হাজী সেলিম, সেলিম ইরফানের মতো অসংখ্য হাজী সেলিম, অসংখ্য ইরফান সেলিম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে? আপনারা কি সরকারের দিকে তাকিয়ে থাকেন? মনে রাখবেন, আপনারা এই রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, সরকারের নয়। আমরা প্রত্যেকে রাষ্ট্রে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা। সেই জায়গায় কিন্তু ভুল করবেন। সরকারের দিকে যেহেতু সরকারি সাংসদ, আরে বাবা রে বাবা, বাঘে ছুলে 18 ঘা। তো তাহলে কিন্তু আর একটা প্রশ্ন এসে যাচ্ছে, সমস্যা আমার রাজনীতির মধ্যে। রাজনীতি, কারণ এই নির্বাচনের আগে আমি শুনেছিলাম যে উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে নির্বাচনে। কে বলেছেন আমি বলছি না, উইনেবল ক্যান্ডিডেট, এই কথাটা আমি উদ্ধৃত করছি। বলেননি যে উইনেবল গুড ক্যান্ডিডেট, ভালো মানে বিজয় সম্ভাবনা আছে ভালো ব্যক্তিকে আমরা মনোনয়ন দেবো, তা না, উইনেবল। তো হাজী সেলিম তো উইনেবল, কারণ তিনি জানেন নির্বাচনে কিভাবে জয়ী হতে হয়। স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমি জানি। হ্যাঁ, তখন তো পাননি আর কি, এখন তো সাংসদ। 18 সালে উনি আওয়ামী লীগের, হ্যাঁ, তো এখন তো আওয়ামী লীগের সাংসদ। তো এখন মূল সমস্যাটা রাজনীতির মধ্যে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে সংসদে 84% ব্যবসায়ী। তিনি বলতে পারেননি, বলা উচিত ছিল, কারণ আমি নাগরিক, আমি সার্বভৌম। আমি তার কাছে সবিনয় প্রশ্ন রাখছি, আপনি বলুন কতজন দুর্বৃত্ত আছে আপনার দলে, কেন দুর্বৃত্ত হলো? এবং দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে সমাজে অপরাধ সবকিছু বেড়ে যাচ্ছে। দেশে শাসন বলতে কিছু নেই, শাসক আছে শাসন নেই, নেতা আছে নেতৃত্ব নেই। সমস্যাটা আমার সেখানেই আর কি। তো সেই জন্যে রাজনীতিকে পরিশুদ্ধ করুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং রাজনীতি যদি পরিশুদ্ধ হতো, ক্ষমতার অলিন্দটুকু বা ক্ষমতার কাঠামোটুকু যদি একেবারে স্বচ্ছ থাকতো,
তাহলে ওই অর্থ পাচারও হতো না, জমি দখল হতো না, কিছুই হতো না। কারণ আমি তো বারবার চিন্তা করছি সেই ডিওনিসাসের মতো প্রাচীন গ্রিসের দিনের বেলা এই বেচারা বাতি হাতে করে ঘুরে বেড়াতেন। লোকে বলে যে লোকটা পাগল নাকি, সূর্যের আলো ঝকঝকে তুমি বাতি হাতে করো কেন? বলে যে সব তো অন্ধকার, আমি ভালো মানুষ খুঁজে বেড়াচ্ছি, সব তো অন্ধকারে কালো কালো মানুষ। তো এখন কথা হচ্ছে বাংলাদেশে বাতি লাগবে না, খালি চোখেই এত দুর্বৃত্ত দেখা যাবে, এগুলো দূর করতে হবে। এবং বঙ্গবন্ধু নাকি বলতেন, আমি তথ্য পেয়েছি, যে বয়স্ক কোন মানুষ দেখলেই কাছে এলেই এই কথা সে কথা পরে বলতেন যে আমাকে একটু ভালো মানুষ খুঁজে দেন, নইলে এই দেশটা গড়ব কী করে। এখন তো আমি সেই কথা শুনি না, ভালো মানুষ এখন উইনেবল ক্যান্ডিডেটের কথা শুনি। জি ধন্যবাদ। জনাব নুর খান লিটন, আদালতে নিষেধাজ্ঞা থাকবার পরেও পিকে হালদার, রণ শিকদার, দীপু শিকদাররা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে কিভাবে, পালিয়ে যাবার সুযোগ পায় কিভাবে? দেখেন, আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি একেবারেই একমত। আপনার প্রোগ্রামের যেভাবে চিন্তা করেছেন কেমন বাংলাদেশ চাই, আমি স্যারের সাথে একমত। আমি এই বাংলাদেশ দেখতে চাইনি, তার আগে আমার মৃত্যু হওয়াটাই ভালো ছিল। যাই হোক, দুঃখজনক হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি এর ভিতর একটাও কিন্তু পজিটিভ দিক আমরা পাচ্ছি না, একটিও না। আপনি যেটা বললেন রণ শিকদার কিভাবে এবং তার ভাই কিভাবে পালিয়ে গেল, পিকে হালদাররা কিভাবে যায়, দেখেন বাংলাদেশ আছে, তার একটা এয়ারপোর্ট আছে, সেখানে ইমিগ্রেশন বলে একটা ডিপার্টমেন্ট আছে, এবং এই যে রণ শিকদাররা যারা গিয়েছেন চার্টার প্লেন ভাড়া করে যারা গিয়েছেন তাদের কিন্তু অনুমোদন নিতে হয়েছে, একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এবং সব কিছুই সম্ভব হয়েছে এবং কোভিডের মধ্যে, যখন কোভিডের মধ্যে যখন অন্যান্য দেশও বন্ধ, এবং যেটা অনেক মানুষের ভিতরে দিয়ে আপনার চলে যাওয়ারও সুযোগ নেই, যা আপনি খেয়াল করেন নাই বা কিছু, এইটা বলার সুযোগ নেই। এখন বিমান ভাড়া করে নিয়ে আসছে এখানে, মানে কোনোভাবেই আপনাকে বলার সুযোগ নেই যে আমাদেরকে এড়িয়ে তারা চলে গেছে বা আমরা ভুল করেছি। এখানে ভুলের জায়গাটি নেই, এখানে যারাই করেছেন তারা একটা অপরাধ করেছেন এবং তারাও সেই অপরাধের সাথে যুক্ত। পিকে হালদাররা যখন কোটি কোটি টাকা লুট করে, কাদের আশ্রয় কাদের প্রশ্রয় এটা করে? যদি আমাকে সরাসরি প্রশ্ন এইভাবে করতেন, আমি স্ট্রেট বলতাম যে আজকে যারা সরকার পরিচালনা করার দায়িত্ব নিয়ে আছেন তাদের তাদের সরাসরি সহযোগিতা ছাড়া হাজার কোটি 100 কোটি টাকা লুটপাট করা সম্ভব না, এবং সেটা লুট করে চলে যাওয়াও সম্ভব না। এবং একটি জিনিস মনে রাখতে হবে যে এই পিকে হালদাররা বা যারা এই যে আজকে বাংলাদেশ থেকে হাজার কোটি 100 কোটি টাকা নিয়ে চলে গেছেন, তাদের পিকনিক পার্টি, তাদের বিভিন্ন পার্টিতে কারা যান? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আছেন, আমলারা যান, রাজনৈতিক নেতা নেত্রীরা যান। দুঃখজনক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি ছাড়া সবাইকে কেনা যায়, কিন্তু আমি একটা বোকা মানুষ, আমি এখনো বুঝতে পারতেছি না যে কাকে কেনা যায় না। সরি। জি, শ্রী বীরেন শিকদার এমপি, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? দেশ এবং দেশের মানুষের প্রতি প্রচন্ড মমত্ববোধই হচ্ছে রাজনীতিবিদদের প্রধান দর্শন, প্রধান হাতিয়ার। দেশের জন্য, দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু 14 বছর জেল খেটেছিলেন, প্রচুর নির্যাতন সহ্য করেছেন, অথচ সেই রাজনীতিবিদরাই এখন দেশের টাকা বিদেশে পাচার করছে, ডুয়েল সিটিজেনশিপের জন্য মরিয়া হয়ে উঠছে। এর কারণটা কি? শ্রী বীরেন শিকদার। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলছেন এবং এর পূর্বে যারা আলোচনা করলেন, তো আলোচনাগুলো আমি শুনলাম, মনোযোগ দিয়ে শুনলাম। তো এখন যে কথাটি এসেছে এটা তো একেবারেই যে সবার জন্যই প্রযোজ্য তা নয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী ঘটনা, এই ঘটনা পূর্বেও ছিল, এখনো আছে, কিন্তু এখন ব্যতিক্রম আছে একটি, সেটা হলো যে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বরাবরই তিনি ঘোষণা করেছেন
যে এইগুলো সম্পর্কে, এই অপরাধগুলি সম্পর্কে তার জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। এবং শুধু তিনি বলেই কিন্তু ক্ষান্ত হননি, তিনি সর্বক্ষেত্রে যেখানেই যে ঘটনাগুলি সামনে এসেছে সব ঘটনার সম্পর্কেই কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এখন যে নজরে আসছে, এই ঘটনাগুলি নজরে আসছে, এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ তথা সরকারের উদ্যোগের ফলেই কিন্তু, যেরকম আমি প্রথমত ক্যাসিনোর কথা বলি, ক্যাসিনো কেলেঙ্কারি যেটা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকেই মানে ব্যবস্থা গ্রহণ করার ফলেই এটি জনসাধারণের সামনে এসেছে। এবং আর ঘটনা যেগুলি, এবং সর্বশেষ যেটা ঘটলো হাজী সেলিমকে নিয়ে, সে ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু যে কথাটি বলা হচ্ছে, আপনি বললেন এবং একজন দর্শকও বলল যে যদি এখানে যে লোকটি, যে নৌবাহিনীর যে সদস্য যিনি এখানে এই ভিকটিম ছিলেন, যে তার ব্যাপার না হলে সাধারণ মানুষের বেলায় হলে কি হতো। তো এই কথাটি কিন্তু নিশ্চিত করে বলা যায় না কি হতো। এটা সামনে আসলে, ঘটনাটি যদি সামনে, হয়তো সেক্ষেত্রে সামনে না আসতে পারত, কিন্তু এখানে নৌবাহিনীর এই সদস্য যে আক্রান্ত হয়েছিল হাজী সেলিমের পুত্রের দ্বারা, তো সেটা উনি এই বাহিনীর সদস্য হিসাবে হয়তোবা ঘটনাটি লোক সমক্ষে এবং জিনিসটা প্রচারিত হয়েছে, এটা হতে পারে, কিন্তু সাধারণের ক্ষেত্রে হয়তো এই প্রচারটা হতো না। তো এখানে হওয়ার ফলে সরকারের পক্ষের থেকে গৃহীত ব্যবস্থা, এটা কিন্তু আমার মনে হয় যে সবাই সন্তোষ প্রকাশ করবে। তো এ পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, সে ঘটনাগুলি কোনো ক্যাসিনোর ব্যাপারটা, ক্যাসিনোর যে ঘটনা, সে ঘটনা কিন্তু কোনো অভিযোগ ছাড়াই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কিন্তু এই ব্যবস্থাটা গৃহীত হয়েছিল। তারপরে আর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সরকারের উদ্যোগের ফলে কিন্তু ঘটেছে। সরকার প্রচেষ্টা চালাচ্ছেন যে এই অপরাধগুলি যাতে সংগঠিত না হয় এবং অপরাধগুলি যাতে কমিয়ে আনা যায়। অপরাধ পৃথিবীর সব দেশেই কিছু না কিছু আছে, এবং পরিসংখ্যানের দিক থেকেও যদি আমরা দেখি, তাহলে পরিসংখ্যানের দিক থেকেও বাংলাদেশে যে অপরাধগুলি সংগঠিত হয় এবং বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট, এটা মিলিয়ে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে এবং পৃথিবীর অন্যান্য দেশে, এমনকি উন্নত দেশগুলিতেও, সেখানের যে অপরাধের যে পরিসংখ্যান, সে পরিসংখ্যান কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তো সেজন্য আমাদের দেশের মানুষকে একেবারে ঢালাও ভাবে দোষারোপ করা যায় না যে আমাদের দেশের সমস্ত মানুষই অসাধু, এবং যে যখনই সুযোগ পায় সে অসাধু, হয়তোবা অসাধু কর্মকাণ্ড করবার সে সুযোগ পায় না, যখনই সে সুযোগ পায় সে অপরাধ প্রবণ হয়ে ওঠে। এইটা একেবারে জেনারেলাইজ করা, যে আলোচনাটা হলো, এটা কিন্তু আমি একদম মেনে নিতে আমি রাজি নই। এই জন্যে যে এটা কিন্তু, এই অভিযোগটি শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আসে না, এবং এই অভিযোগটি শুধুমাত্র যারা ক্ষমতাসীন আছে তাদের বিরুদ্ধেই আসে না, এবং যারা নেতৃত্বে আছে তারাই শুধু আসে না। এখানে একেবারেই জেনারেলাইজ করে ফেলা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত মানুষই অসৎ, এবং সুযোগ যে পায়, সুযোগ পেলেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এবং যে সুযোগ পায় সেই অসৎ হয়ে যায়। তো তার মানে বাংলাদেশের সমস্ত মানুষই অসৎ, যারা সুযোগ পায়নি তারা অসৎ হয়নি, আর যারা সুযোগ পেয়েছে তারা অসৎ জেনারেলাইজ করছি না, আমরা বলছি কতিপয় মানুষের জন্য পুরো দেশ বিপর্যয়ে পড়ছে, সরকার বিতর্কিত হচ্ছে, অনেক ভালো কাজও ঢাকা পড়ছে। এবং এখানে আমাদের দর্শকও যে প্রশ্ন রেখেছিলেন, সেও বলেছেন যে প্রতিটা জেলাতেই এরকম কিছু মানুষ রয়েছে যাদেরকে খুঁজে যদি শাস্তির আওতায় আনা যায়, তার মানে কথাটা তো তাই হলো, তার মানে তো কথা তাই হলো না, তাই হলো না, এই কথাটার অর্থ তো তাই হলো। প্রত্যেক জেলায় উনি বলেছেন ওই পাংশার যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন, তিনি বলেছেন যে তার জেলায় 10 জন আছে, তাহলে 64 জেলায় 10 জন করে যদি থাকে তাহলে জেনারেলাইজ হয়ে গেল। তার মানে 10 জনই কিন্তু ওখানে রাজনৈতিক ভাবে প্রধান দায়িত্বে আছেন এবং রাজনৈতিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। একটি জেলায় কতজন লোক রাজনৈতিক সুবিধাভোগী থাকে। তো সুতরাং এখানে আমার বক্তব্য যে এখানে জেনারেলাইজ করে ফেলা হচ্ছে
বাঙালি জাতি হিসেবে আমরা সবাই অসাধু, এই কথাটি কিন্তু এখানে আমার মনে হয় যে সেইভাবেই অভিযোগ করা হচ্ছে। কিন্তু বাঙালি জাতি হিসেবে আমরা এটা মেনে নিতে চাই না যে বাঙালি জাতি হিসেবে আমরা একেবারে অসাধু। জি, আমি 30 সেকেন্ড সময় চাচ্ছিলাম, যদি দেন। জি জি, ইমরান আমি শুনতে পাইনি। আমি বেহেন্দার সাথে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে রাজনীতিবিদরা যদি প্রাথমিকভাবে দায়টাকে স্বীকার করে নিয়ে তাদের করণীয়গুলো ঠিক করেন, তাহলে কিন্তু অনেক আমরা দেশবাসী উপকৃত হব। আর দ্বিতীয় যে বিষয়টি উনি হিসাব দিলেন, বীরেন্দা, আপনার জেলাতেও কিন্তু যদি আপনি খুঁজেন মাগুরাতে, আপনাকে অস্বীকার করার জায়গা থাকবে না। আজকে হাজী সেলিমকে আমরা কখন পেলাম? যখন একটা ঘটনা ঘটলো। কিন্তু এই হাজী সেলিম তো 20 বছর 30 বছর ধরে এগুলি করে বেড়াচ্ছে, তার পরিবারের লোকরাও বেশ কয়েক বছর ধরে করে বেড়াচ্ছে। কই, তখন তো আপনারা কোনো বিষয় নিয়ে সামনে নিয়ে আসতে পারেননি, আনেননি। আর 640 জন নিয়ে জেনারেলাইজের কথা বলছেন আপনি, বিষয়টা আমরা সেভাবে করিনি। আমরা কিন্তু আবারও বলছি যে দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের বিষয় হয়ে আসছে, ঘটে যাচ্ছে, এবং যেই ঘটনাগুলো আমরা আজকে আলোচনায় এনেছি, কোনো ঘটনাই কি বলতে পারবেন যে এই ঘটনাগুলি ঘটেনি বাংলাদেশে? প্রত্যেকটি ঘটনা ঘটেছে। রাজনীতিবিদ হিসাবে, নেতা হিসাবে যদি এই বিষয়টাকে আমলে নেন, ঘটনাগুলি তাহলে অনেক দূর আগানো যাবে। জি, বীরেন শিকদার, জি জি, জনাব শ্রী বীরেন শিকদার এমপি, প্লিজ আপনি। হ্যাঁ, অবশ্যই আপনার জি, আপনার এখানে উনি যে কথাটি বললেন যে আমরা যদি এটাকে আমলে নিই, আমি কিন্তু কখনোই বলিনি যে আমি কিন্তু ডিফেন্স এইভাবে দেইনি যে এখানে কোনো ঘটনা ঘটে নাই এবং সরকারের দায়িত্বে থাকা কোনো লোক অপরাধ করে নাই, এ কথা কিন্তু আমি কখনোই বলি নাই। আমি তো বলছি যে হ্যাঁ, এই যে ঘটনাগুলি ঘটেছে সে ঘটনাগুলি সম্পর্কে সরকার কিন্তু নিষ্ক্রিয় নয় এবং সরকার নিজের থেকেই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। আপনার যেই ঘটনাটা সামনে আসার পরেই যে শুধুমাত্র সরকার উদ্যোগ গ্রহণ করেছে তাই না। ক্যাসিনোর ব্যাপারটা দেখেন, ক্যাসিনোর ব্যাপারটা তো সরকার সেখানে কোনো অভিযোগও ছিল না, সেখানে কোনো পত্রপত্রিকা লেখালেখি ছিল না, ব্যাপারে 3 মাস বা তারও উপর সময়ে পত্রপত্রিকায় এসেছিল। সরকারের পক্ষ থেকে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েই সেখানে বরং সেই অপরাধকে মানুষের সামনে আনা হয়েছে, সে অপরাধ সম্পর্কে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি এটা বলতে চাচ্ছি, আমি দায়িত্ব অস্বীকার করছি না। এবং সরকারের মধ্যে যে এই লোকগুলি আছে তাদের ব্যাপারে আমি কোনো ডিফেন্সও দিই না, যারা আছে তাদের বিরুদ্ধে তো সরকার ব্যবস্থা গ্রহণ করছে, আমি এইটা বলতে চাচ্ছি। আপনি যে আমি তো তাদের পক্ষে কোনো চাপাই যাচ্ছি না এবং তারা অপরাধ করেনি সেটাও আমি বলছি না। হ্যাঁ, অপরাধ করেছে, অপরাধ করার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা আগে হয়নি কিন্তু এখন হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সরকারের গৃহীত ব্যবস্থার কারণেই আজকে কিন্তু যে আজকে মিডিয়া এবং জনসাধারণের কাছে বিষয়টি আরো বেশি স্পষ্ট হচ্ছে এবং আরো বেশি জনগণের কাছে সামনে আসছে এবং জনমত তৈরি হচ্ছে এই অপরাধের বিরুদ্ধে। এই অপরাধগুলির বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে এবং সেটাও আমাদের জন্য উপকারে আসবে। যে কথাটি ওই পাংশার ভদ্রলোক যে প্রশ্নটি করলেন, যে কথাটি বললেন, হ্যাঁ, প্রত্যেক জেলায় এরকম অবস্থা আছে, এ কথা আমি অস্বীকার করি না। এই অবস্থাগুলি আছে এবং সেই অবস্থাগুলি তো নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই উদ্যোগই কিন্তু গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছেন এবং সরকারের যে সদিচ্ছা রয়েছে, আমি সেই কথাটি শুধু বলতে চাই। জি, ধন্যবাদ। আমরা চাই যে কোনো ঘটনা ঘটার আগে রাজবাড়ির গুলোও ধরা হোক, মাগুরার গুলোও ধরা হোক, সব আছে তো সেখানেও। জি, আমরা সেটাই চাই, যেটা বীরেন শিকদার বললেন আসলে সরকারি উদ্যোগ গ্রহণ করেছে। শেখ হাসিনা নিজে স্বয়ং এইবার 2018 সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কথা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে এবং সেই অনুযায়ী অ্যাকশন হয়েছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা চাই সেটা অব্যাহত থাকুক। আমরা চাই করোনার কারণে হয়তো কিছুটা স্থিমিত হয়েছে, যে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল শেখ হাসিনা স্বয়ং বলেছেন, উনি এই কথাও বলেছেন দলের মিটিংয়ে যে চাঁদাবাজি করে আমার নামে পোস্টার ছাপিয়ে আমার প্রশংসা করার কোনো দরকার নাই, এই কথা উনি বলেছেন, নিজের নেতাদের সামনেই বলেছেন। সেই আন্তরিকতা মাননীয় প্রধানমন্ত্রী আছে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে আপনার মাগুরায় যে 2-1 আছে সেটা এখন আগে ধরা পড়ুক, কোনো ঘটনা ঘটার আগে। আমরা চাই রাজবাড়িতে যাওয়া আছে তাও ধরা পড়ুক। সেই হিসেবে হয়তো নুরুল খান লিটন বলেছেন যে, বা ওই 10 বলেছেন যে 64 জেলা কমপক্ষে 640 জন আছে, খুঁজলে আরো বেশি হবে। আমরা চাই এই নৌবাহিনীর সাথে কোনো হাজী সেলিমের ছেলের গোলমাল হওয়ার আগে
না হয়ে আগেই হোক এগুলো, তাহলে সরকারের ভাবমূর্তি হবে। সরকার তো ভালোই চায়, সরকার তো 18 সালে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছে, সরকার তো দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছে, সিআইডিতে আলাদা উইং করা হয়েছে মানি লন্ডারিং এর জন্য। আমরা অনেকদিন পরে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইউনিটকে, ইন্টেলিজেন্স ইউনিটকে নড়ে চড়ে বসতে দেখছি, সেগুলো আমরা প্রশংসাই করছি। কিন্তু আমরা প্রশংসা করেও আমার শ্রদ্ধেয় শিক্ষক হতাশ হয় কখন? যখন দেখেন ডিআইজি প্রিজন, যার কাজ হলো চোর বদমাশ খুনিদেরকে জেলখানায় পাহারা দেওয়া, উনি যখন 3 কোটি টাকার ফ্ল্যাট কিনে ফেলেন, দুর্নীতি দমন কমিশন যখন তার বিরুদ্ধে মামলা করে, উনি যখন গ্রেপ্তার হন, গ্রেপ্তার হয়ে উনি যখন আবার সেই গ্রেপ্তার থাকা অবস্থায় ভুল তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে যান, চিন্তিত হই তখন আমার আস্থা বিশ্বাসটা কমে যায়। আমার আস্থা বিশ্বাস কমে যায় কখন? যখন জিকে স্বামী অ্যারেস্ট হয়েছে, প্রশংসা পেয়েছে, র্যাবের অভিযান বলি, সরকারি পদক্ষেপ বলি, সবাই সমর্থন করেছে, সবাই পদক্ষেপ পেয়েছে। কিন্তু আমি এখন যখন দেখি যে তার দুর্নীতির ফ্রেম, মানে চার্জ ফ্রেমের তারিখটিতে চার্জ ফ্রেম পিছিয়ে যায়, উনি চেয়ারে বসে হাসি ঠাট্টা করেন তার আত্মীয় স্বজনের সঙ্গে, 7 জন সহ আসামি আসে না, অভিযোগ গঠন পিছিয়ে গেল, তখন আমি কিছুটা হতাশ হয়ে কিছুটা ক্ষুব্ধ হয়ে বলি যে এরকম বাংলাদেশ চাই না। কেন এই বাংলাদেশ চাই না? আমি চাই না যে রংপুরে যে ঘটনা ঘটেছে, লালমনিরহাটে ধর্মীয় উন্মোদনে চলে একজনকে পুড়িয়ে হত্যা করে, পিটিয়ে হত্যা করা, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে অনেকটা, আমরা সেই রকম বাংলাদেশ চাই না। আমি চাই না কুমিল্লা একটি ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমি সেরকম বাংলাদেশ চাই না। আমি চাই না বঙ্গবন্ধু দুর্নীতির কথা বঙ্গবন্ধু বলেছেন, আমরা যে সমস্ত বঙ্গবন্ধুর ভাষণ এখন পুরাতন ভাষণ হিসেবে বাজাই, সেখানে অহরহ দুর্নীতির বিরুদ্ধে উনি দারুণ দারুণ যুদ্ধের কথা বলেছেন। আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে জাতির পিতার যে বক্তব্য, সেইটা অনুধাবন করুক তার দলের নেতারা, সেটা অনুধাবন করুক বাংলাদেশের মানুষ, সেটা অনুধাবন করুক প্রশাসনের লোক, সেটা অনুধাবন করুক আইন শৃঙ্খলা বাহিনীর লোক। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আরেকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেওয়ার সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলেছে। আমরা সেই জন্য কিছুটা খুব হতাশ হই। নিশ্চয়ই বাংলাদেশের অনেক উন্নয়নের ব্যাপারে বলেন, আমি সেটি বলেছি যে উন্নতি হচ্ছে জন্য, উন্নয়ন হচ্ছে জন্যই হয়তো দুর্নীতির সুযোগও বাড়ছে। 5,000 কোটি টাকার প্রজেক্ট আগে হতো না, সেই জন্যই সুযোগ পাচ্ছে দুর্নীতি যারা করে বা যারা এই খোঁজ নিতে চায়। নিশ্চয়ই 1901 সালে ঢাকা শহরে 1 মেগাওয়াট বিদ্যুৎ হয়েছিল আহসান মঞ্জিলে, 2001 সালে এটা 3,500 মেগাওয়াট ছিল, 2001 থেকে 19 বছরের মধ্যে এটা 22,000 মেগাওয়াট হয়েছে। সেটা তো আমাদের উন্নয়নের ব্যাপার, আমাদের মাথা পিছু আয় বেড়েছে। বলা হচ্ছে যে জিডিপিতে আমরা ভারত থেকে এগিয়ে আছি, কিন্তু সেটি পরিসংখ্যানের বিষয়। আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর 5,000 সেই উন্নয়নের কথা তো আমরা বলছি, 10 মিটার আমাদের দৃশ্যমান হয়েছে, দৃশ্যমান হয়েছে। যেই আমাদের নিজস্ব টাকায় নিজস্ব বিশ্বব্যাংক বলেছিল দুর্নীতি হয়েছে, আমরা প্রমাণ করেছি যে সে দুর্নীতি হয়নি। কিন্তু তারপরে কি আমাদের দুর্নীতি, নিজেদের দুর্নীতি থেমে আছে? জি, যেটা আশিক রহমান, আমি একটি বক্তব্য বলে শেষ করতে চাই। শুধু আমরা দুদক বা র্যাব বা অন্য যে সমস্ত সংস্থা কাজ করছে তাদের ব্যাপারে সাধুবাদ শুরু আছে, কিন্তু আমরা চাই, আপনি জানেন সরকারের অনুমোদিত হিসাব কমিটি আছে, সরকারের হিসাব কমিটি আছে, সরকারি হিসাব, সরকারি প্রতিষ্ঠান কমিটি আছে, এবং আমাদের আইএমইডি আছে পরিকল্পনা কমিশনে, যাদের সকল কিছু মূল্যায়ন, অনুবীক্ষণ, পরিবীক্ষণ করার কথা, সেইগুলো কাজ করা উচিত, আয়কর বিভাগের কাজ করা উচিত। নাহলে এত টাকা আমার হয়ে গেল, 3 কোটি টাকা আপনি যখন প্রতি মাসে তো প্রতি বছরই তো হিসাব দিতে হয় আমাকে। আপনি আয়কর বিভাগের কথা বলছেন, আপনি বাংলাদেশের ব্যাংকের কথা বলছেন, কিন্তু যারা কানাডা, আমেরিকা, ফ্রান্স, মালয়েশিয়া সেকেন্ড হোম করলো, যারা শত শত কোটি টাকা, 1000 কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেল, এই পিকে হালদারদের মতো। পিকে হালদার তো শুধু কালকে নিয়ে যায়নি, এর আগেও তো অনেকে এরকম নিয়ে গেছে। বললাম দুর্নীতি দমন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তালিকা দিয়েছে, বিমানবন্দর দিয়ে বিদেশে গেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া সে যেতে পারত, সেখানে তার ওয়ারেন্ট ছিল। হ্যাঁ, যখন তার ওয়ারেন্ট ছিল, আপনাকে বুঝতে হবে তাদের নিজস্ব এভিয়েশন আছে, তারা বাংলাদেশে হেলিকপ্টারের ব্যবসা করে। না, আমি পিকে হালদারের কথা বলছি, থাকবেই, তারা হেলিকপ্টারের ব্যবসা করে। ভাই তিনটা জিনিসই আছে, অর্থ শক্তি আছে, পেশি শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে। শুধু করোনার কারণে আমাদের কেউ কেউ একটু দমনের মধ্যে আছে, করোনার কারণে যারা বিমান কিনতে পারতো তারা দেশের বাইরে যেতে পারতো। দুর্ভাগ্য যে একজন মানুষের উপর আস্থা রাখতে পারছি না, এটাই হচ্ছে আমাদের। আপনি কিছু একটা যোগ করুন। আচ্ছা, আমি অনেক কথা হয়ে গেছে বাংলাদেশ নিয়ে, আমরা কিন্তু একটা কথা পরিষ্কার করতে চাই এখানে, যে আমাদের সেনাপতি ঠিক আছেন, সৈনিকদের নিয়ে আমাদের সমস্যা, এবং সৈনিকদের নিয়ে কেমন সমস্যা তার একটা দৃষ্টান্ত দেই। গত পরশুদিন টেলিভিশনের খবর এবং স্ক্রলে একটি সংবাদ দেখে খুব উল্লসিত হলাম যে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়া হলো, এবং ছবি দেখলাম, হ্যাঁ, টিনের চাল বাড়ি ঘর দেওয়া হয়েছে, খুব ভালো। গরিব মানুষ যাদের মাথায় ছাদ নেই ছাদ পেল।
তো গতকাল সকালবেলা পত্রিকা পড়ছি, পত্রিকা একটা ইংরেজি দৈনিকে প্রথম পাতায় শীর্ষ খবরে দেখানো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হচ্ছে ঘরের নমুনা। তো নমুনাতে দেখছি পাকা ঘর, টিনের চাল, ঘর দেওয়া হলো টিনের চাল, সব কিছু সম্পূর্ণ টিনের ঘর। তো প্রধানমন্ত্রীকে প্রতারণা করা হলো। আচ্ছা, আবার একটা বাংলা দৈনিকের শীর্ষ খবর, ঘর কারা পেল? সাংসদের ছেলে, মেয়ে, ভাই, ভাতিজা গৃহহীন, তারা ঘর পেল। তো এই বাংলাদেশ তো আমি চাই না। তো সেই জন্য বলছি যে আমার রাজনীতির মধ্যে সমস্যা, অপারেশন ক্লিন পলিটিক্স দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান শুরু করেছেন, সেই অপারেশন ক্লিন পলিটিক্স, কিন্তু তিনি কোথায় হাত দেবেন? ঘা তো সারা শরীরে, মলমটা দেব আমি কোথায়? একটা বড় রকমের ওলট পালট হওয়া দরকার আমি মনে করি। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। বঙ্গবন্ধু নিজে বলেছেন যে ওই সময় তো চুরি হয়নি, ডাকাতি হয়নি, ধর্ষণ হয়নি। ধর্ষণ তো ৭১-এ আমরা শুনেছি, পাকিস্তানিরা আমার মা বোনদের ধর্ষণ করত। এখন থেকে আমরাই করি, আমরাই তো, ওই যে একটা বিজ্ঞাপন আছে টেলিভিশনে, আমরাই তো সে আমরাই তো হয়ে গেছি। এটা কেন হলো? আমরা হেসে উড়িয়ে দিতে পারি না। আমার প্রশ্নটা হচ্ছে, যেটা আপনাকে প্রথম পর্বে বলেছিলাম, যে আমার দেশে শাসনের বিন্দু মাত্র চিহ্ন নাই। শাসক আছে, শাসন নাই। গতকালও টেলিভিশনে দেখলাম, অভিনন্দন জানাচ্ছি যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদের অভিনন্দন জানাই, ভালো কথা, এগুলো উৎসাহিত করে ভালো শাসক হওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি তো শাসন দেখছি না, আমার সমস্যা এটা। গভর্নেন্স অফ বাংলাদেশ, এটা আমার মূল সমস্যা। গভর্নমেন্ট আছে, গভর্নেন্স নাই। ইংল্যান্ডের সংবিধান তো নেই লিখিত, ওখানে বলা হয় দ্য কিং অর দ্য কুইন reigns but does not rule, রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। ওখানে এক ধরনের আনুষ্ঠানিকতা আছে। আমার দেশে তো সরকারকে রাজত্ব করতে বলা হয়েছে, শাসনও করতে বলা হয়েছে। সরকার দেখি রাজত্ব করছেন, শাসন কোথায় করছেন? বলে আমার জীবন, আমার সম্পদ তো নিরাপদ নয়। আমি আমার বাজারে যে আমার রোজগার দিয়ে আমি কিনতে পারি না। আলু দাম নাকি বাণিজ্য মন্ত্রী বলে দিয়েছেন ৫৫ টাকা। তা আমার বেতন কি বেড়েছে? বেতন আর বেতন বাড়ান তো আমি চাই না। আমি চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। কাগজের টাকা নিয়ে বেতন দিয়ে আমি কি করব? কাজে গোটা প্রশাসনিক চিন্তা ভাবনার মধ্যে একটু ত্রুটি আছে। রাজনীতি কীটদষ্ট, প্রশাসন ত্রুটিযুক্ত, এগুলো সারাতে হবে। তাহলে কেমন বাংলাদেশ চাই, এই প্রশ্নের উত্তর হবে। ধন্যবাদ। জনাব আশিক বিল্লাহ, আয় রোজগার সবই করছে বাংলাদেশে, কিন্তু স্ত্রী সন্তানদের রাখছি বেগম পাড়ায়, গাড়ি বাড়িও করছি বেগম পাড়ায় কিংবা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যেখানে আমার সুবিধা। আপনি তো একজন অপরাধ বিজ্ঞানের ছাত্র, আপনি নিজেই বলেছেন। তো এই অপরাধ প্রবণতা কিভাবে দমানো যায়? আমি আমার দেশে আপনার লুটপাট করব, আর বউ বাচ্চাকে আমি নিরাপদে সেখানে রাখবো এবং নিরাপদে টাকাগুলো পাঠাবো। এই যে একটি অসুখ শুরু হয়েছে, এই যে মানসিকতা পরিবর্তনে কি করা যায়? কিছুক্ষণ আগেও আমাদের একজন আলোচক বলছিলেন যে আসলে আইনের যদি আপনার কঠোর প্রয়োগ না হয় তাহলে কিন্তু এই প্রবণতাগুলো বাড়ে। আপনি যথার্থই একটি প্রশ্ন করেছেন, এই মানসিকতাটা আসলে কিভাবে পরিবর্তন করা যায়। আমি বিনয়ের সাথে বলবো, এই প্রশ্নটি আমার সঙ্গে একেবারেই যথার্থ নয়। যেটি আমি আইন শৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে বলবো আপনাকে আশিক ভাই, সেটি হচ্ছে যে র্যাব বা বাংলাদেশ পুলিশের আমাদের আইন শৃঙ্খলাকারী করার জন্য আমরা নির্দিষ্ট কিছু নির্দেশনা, নির্দিষ্ট কিছু কার্যবিধিতে আমরা সকল প্রকার কাজ করে থাকি। মানসিকতা পরিবর্তন, সমাজে সামাজিক মানসিক অবক্ষয়, এইগুলো মূলত আমার শ্রদ্ধেয় স্যার যেটা বললেন, আমি নিঃসন্দেহের সাথে সাথে একমত। এর পাশাপাশি কিন্তু আপনি নিশ্চয়ই দেখবেন যে সাম্প্রতিক সময়ে যে ধরনের
পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটি কিন্তু অনন্য, অসাধারণ। এবং আমি নিশ্চিত এই ধরনের অভিযানের ক্ষেত্রে র্যাবের কাছ থেকে যে ধরনের মানুষ প্রত্যাশা করে, র্যাব সেরকম প্রত্যাশা পূরণ করতে পারছে। এবং সেই সঙ্গে এটিও একটি মেসেজ, সেটি হচ্ছে যে ফৌজদারি অপরাধ বা এই ধরনের কোনো অন্যায় অপরাধের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। আমি নিশ্চিত এর মাধ্যমেও কিন্তু একটি মেসেজ সমাজের সর্বস্তরে পৌঁছাচ্ছে, সেটি হচ্ছে যে যদি কোনো ধরনের ধর্তব্য অপরাধের মধ্যে যদি কেউ পরিগণিত হন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। জি, আপনারা তো ক্যাজিনো বিরোধী যে অভিযান দেখলাম, সেখানে আপনারা সফলভাবে কাজ করেছেন। এখনো আমরা শুনছি এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিংবা আইপিএল কিংবা অন্যান্য খেলাগুলোকে কেন্দ্র করে একরকম অপরাধ জগৎ এবং ক্যাজিনো গড়ে উঠেছে, যেটা কিনা আপনার একেবারে পাড়া মহল্লায় ছড়িয়ে গেছে। এমনকি বস্তিতে পর্যন্ত আপনার সেই মেশিনগুলো একটু ছোট কিংবা নিম্নমানের হলেও সেগুলো এনে আসর জমিয়ে বসা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এর বিরুদ্ধে আপনাদের কোনো পরিকল্পনা কিংবা অভিযান রয়েছে কিনা? জি, আপনি যে কথাটি এখন বললেন আশিক ভাই, আমি মনে করি যে এটা খুবই যথার্থ একটি প্রশ্ন করেছেন আপনি। সাম্প্রতিক সময়ে আইপিএল কেন্দ্রিক একটি আমরা জুয়া রমরমা ব্যবস্থা দেখতে পাচ্ছি, এবং এই খুবই আশ্চর্যজনক ভাবে একটি তথ্য আমি উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে এই যে রমরমা আইপিএল এর কেউ বা প্রিমিয়ার লিগ কেন্দ্রিক, এটি মূলত খুবই নিম্নবর্ণের মানুষদের মধ্যে দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত তারা বেটিং করছে। এটি একটি বিষয়। সেটি হচ্ছে যে একটি পাড়াতে, একটি মহল্লাতে তাদের কিছু ডিশ সংযোগ আছে, যেখানে বেশ কিছু লোক একত্রিত হয়ে এখন কোন রানটি হবে এর উপর তারা একটি বেটিং করেন, একটি বাজি ধরেন। এখন যে বল করছে সে কতটা রান দিবে, এরকম তারা একটা স্পট ফিক্সিং করেন, একটা স্পট একটি জুয়ার মাধ্যমে তারা এই কাজটি করে থাকে। এর পাশাপাশি বেশ কিছু আমরা বেটিং সাইটও আমরা পেয়েছি, অর্থাৎ সাইবার ওয়ার্ল্ডে। এই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি, অর্থাৎ দুটি ভাবে। একটি হচ্ছে সরজমিনে আমরা এটি নিয়ে কাজ করছি, বিভিন্ন ক্রিকেট খেলাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে ধরনের কাজ চলছে, আসলে আমার বলতে দ্বিধা নেই, নিম্ন বর্ণের মানুষদের কাছে এটি একটি আনন্দের খোরাক। তারা এইভাবে নিজের সময় আমাদের কাছে আমরা বিভিন্ন ভাবে শুনতে পাই যে আপনারা যেভাবে শুধুমাত্র ওই যে ধরার সময় আমরা সেই সহজেই যাদেরকে ধরা যায় সে জায়গাটাতে পৌঁছতে পেরেছেন, কিন্তু এর পেছনে অনেক বড় বড় রাঘব বলও রয়েছে যারা অনেক উচ্চ পর্যায়ে, অনেক উঁচু লেভেলেও আপনার গেম খেলে যাচ্ছে, এবং যারা অনেক ক্ষমতাবান, যারা খেলাটা আনেন কিংবা খেলাটা যারা আপনার বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে, এবং আমরা বিভিন্ন আমাদের স্বনামধন্য খেলোয়াড়দেরকেও আপনার বিপথে পা বাড়াতে কিংবা এই ফাঁদে পা ফেলতে দেখেছি। এই বিষয়ে এটা তো শুধুমাত্র র্যাবেরই কাজ নয়, আপনি যেমন বলছেন আপনাদের গণ্ডি সীমিত, তো আরও তো আইন শৃঙ্খলা বাহিনী তো শুধু আপনারাই নয়, সবাই মিলে সমন্বিতভাবে কি উদ্যোগ নেওয়া যায় কিনা? জি, নিঃসন্দেহে। আরেকটি বিষয় বোধহয় আমরা একটু পরিষ্কার করে বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি বাংলাদেশ পুলিশ হোক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হোক, যেটাই হোক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী পরিসীমা একটি নির্দিষ্ট সীমার মধ্যে গণ্ডিতে আবদ্ধ। আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, এই একটি অপরাধের ক্ষেত্রে আমরা কিছু তথ্য উপাত্ত এবং অন্যান্য সকল কিছু সাক্ষী সাবর সহ আমরা পুরো বিষয়টিকে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করি, অর্থাৎ এটা বিচারিক প্রক্রিয়া যেখানে শুরু হয়। বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার পরে কিন্তু এর ভেতরের বা যারা পৃষ্ঠপোষক বা যারা উপরতলার যারা আছেন, যেটা আমরা আলোচনা করছিলাম, এই বিষয়গুলো কিন্তু আনার অনেক সুযোগ থাকে। আইন রক্ষাকারী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি মামলা দায়েরের পর যাতে দোষী সাব্যস্ত যিনি হবেন বা যার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে, সে যাতে কোনো অবস্থায় আইনের ফাঁক ফোকর দিয়ে বা কোনো অবস্থাতেই সুযোগ নিয়ে বের হয়ে যেতে না পারেন, সেই জন্য কিন্তু আইন সুরক্ষাকারী বাহিনী সেই বিচারিক প্রক্রিয়া পর্যন্ত কাজ করে থাকে। এরপরে যে বিষয়গুলি সেটি একান্তই বিচারিক প্রক্রিয়ার অংশ। ধন্যবাদ জনাব লিটন। খুব ছোট্ট করে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে উনি যেটা বললেন যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কার্যক্রম করার সুযোগ আছে। আমার প্রশ্ন হচ্ছে, হাজী সেলিমের বাসায় যখন কক্ষ আবিষ্কার হলো, যে কক্ষতে অনেক কিছু পাওয়া গেল টর্চার করার মতো, যেখানে মানুষকে নিয়ে নির্যাতন করা হতো বলে
আমরা ইতিমধ্যে জেনেছি। এক, দ্বিতীয় হচ্ছে যে বাড়িঘর দখল করা এক জিনিস, আর দখল করতে যে মারপিট করা, এই যে ফৌজদারি অপরাধগুলি সংঘটিত হয়েছিল, এইগুলোতে তো তখন আমরা দেখিনি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা র্যাব বলেন, পুলিশ বলেন। আপনাদের এখতিয়ারভুক্ত কাজই এগুলি, তো আমরা দেখি। নিঃসন্দেহে আপনি যথার্থই বলেছেন, কিন্তু আমি একটু পেছন দিকে যাব। এই যে দখল কেন্দ্রিক বা যে বিষয়টিকে আপনি বলছেন, এখানে একজন সুনির্দিষ্ট অভিযোগকারী প্রয়োজন, একজন সুনির্দিষ্ট অভিযোগ এবং সুনির্দিষ্ট অভিযোগকারী থাকলেই কিন্তু একটি বিষয়কে যথাযথভাবে আমলে এনে সে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়। কোর্টের আদেশ থাকার পরেও গত 5 বছর দখলকৃত জায়গা উদ্ধার করা যায়নি। না, এটা তো ঠিক না। জি, গোয়েন্দা যেটি সংস্থা বললেন এটি মূলত আমাদের গণ্ডির বাইরের একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন। জি, যে বিষয়টি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটি হচ্ছে যে দখল করতে গিয়ে যদি সুনির্দিষ্ট কোনো ফৌজদারি আইনের লঙ্ঘন হয়ে থাকে এবং যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগকারী পাওয়া যায়, আমি নিশ্চিত আইন রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা গ্রহণ করবে। জি, অভিযোগকারী ছাড়াও আপনাদের গোয়েন্দা সংস্থা আছে এবং মানুষ জানেন ভয়তে অভিযোগ দিতে পারে না। এইটা হচ্ছে আমাদের দেশ এবং সমাজের ধন্যবাদ জনাব অবস্থা। আশিক বিল্লাহ, এত রাত পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ। জি, অন্য কোনো একদিন আশা করব আপনি আমাদেরকে আবার সময় দেবেন জনাব আশিক বিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জনাব মাইদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। এর শেষ কোথায়, কিভাবে এই ঘটনাগুলো শেষ করতে পারি আমরা? আমরা কিন্তু প্রবলেমগুলো অনেক আগেই অনেক সময় আইডেন্টিফাই করি, কিন্তু কি কারণে যেন তাদেরকে তখন আমরা ধরতে পারি না। আপনার হচ্ছে সবাই যদি খালি গন্ডির মধ্যে থাকেন তাহলে জীবনেও পারবেন না। এই গন্ডি, এবং গন্ডিটা কার গন্ডি? এই যে গন্ডি বাঁধছেন, গন্ডিটা তো আপনি নিজে আঁকছেন। যিনি বললেন র্যাবের কর্মকর্তা, তিনি বললেন না, ওনাকে ধন্যবাদ জানাই, উনি তো এসেছেন। আমরা কিন্তু অনেকটা আনতেই পারি না। না, সেটা ঠিক আছে। আমি বলছি যে আলোচনার জন্য যে কোনো সরকারি সংস্থাগুলো এখন একেবারে মানে জনগণের মুখোমুখি হতেই রাজি হয় না, ওনারা কোনো প্রশ্নের মুখে আসতে চায় না। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে যে কগনিজেবল আর নন কগনিজেবল। কগনিজেবল মানেই হচ্ছে কোনো অভিযোগকারী লাগবে না, যিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, আপনার থানার যিনি এসআই, তিনিও এইটি করতে পারবেন। এটি তো কগনিজেবলের অর্থ আমরা জানি, এবং তিনি ধরে নিয়ে আসবেন যদি আসামিকে একদম দেখেন। তো সেই জায়গায় এখন গন্ডি যদি আমি এইভাবে এঁকে ফেলি, তো এইটা আপনার এইগুলো শেষ কিভাবে করবেন? আরেকটি জিনিস পাওয়া গেল এই আলোচনার ভিতরে, সেটি হচ্ছে যে যেগুলোতে সফলতা আছে সেগুলোতে সরকারের সফলতা আছে। অর্থাৎ সরকার চাইলে হয় না, এইটা নেই। তাহলে উল্টে যদি আপনি ভাবেন যে যেগুলো হচ্ছে না, তাহলে হয় আমাদেরকে সেগুলো অস্বীকার করতে হবে যে সেগুলো ঘটে না, অথবা এই জায়গায় হচ্ছে না কারণ হচ্ছে যে সরকারি যে সমস্ত মেশিনারিজ আছে সেইগুলোর যে অটো সিস্টেম, এইটা কাজ করে না। একটা কোনো জায়গার থেকে ওহি আসতে হয়, একটা কোনো জায়গার থেকে নির্দেশ আসতে হয়, অথবা ওই রকম কিছু একটা ঘটনা আপনার কারোর সাথে ঘটাতে হয়, তারপরে আসে। এই যে অটো সিস্টেমে আপনার না কাজ করে, যেটি স্যার বললেন, প্রশাসনের তো এখন যেটি আছে যে আপনার শাসনের চাইতে এক ধরনের অত্যাচারের অবস্থায় চলে গেছে মানুষের এই জায়গাগুলোতে। এখন এই জায়গাগুলোর আপনার যদি দায় এইভাবে এড়ানো হয়, আমি একটা গণ্ডির কথা বললাম, আমি একটা আইনের কথা বললাম, তারপরে আমি একটা মামলা করলাম, তদন্ত করলাম, বিচারে গেলাম, সাক্ষী আসলো না, বিচারক ছেড়ে দিলেন, এইভাবে তারপরে যখন আমি আবার আসলাম, আজকে যাদের কথা বলছেন তারা ইতিপূর্বেও নির্বাচিত হয়েছেন, আজকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পেন্ডিং থাকা অবস্থায় আবার যদি নির্বাচন হয়, তাহলে এই দল নেবে না, আরেক দল নেবে না, তার গ্যারান্টি আছে, এবং আরেক দল অবশ্যই তাকে নেবে। কারণ হচ্ছে যে এনার তো জিতবার, স্যার যেটি বললেন, উইনেবল ক্যান্ডিডেট, উইনেবল ক্যান্ডিডেট, সুতরাং এই দল ফেলে দিলে আরেক দল ফেলে তো দেবে না। তাহলে আমাদের প্রথম কথাটাই হচ্ছে যে যেহেতু সফলতার জায়গায় সরকার, সুতরাং সরকারের মানে হচ্ছে রাজনীতি। তো রাজনীতিবিদ যারা আছেন, এটা বাংলাদেশ তো আমরা রাজনীতির কারণেই পেয়েছি। সুতরাং এই রাজনীতিবিদ যারা আছেন
তাদের উপরেই আমাদের ভরসা রাখতে হবে এবং তাদের উপরেই আমাদের কথা, দাবিও আমাদের তাদের কাছেই, যে তা আপনারা দয়া করে রাজনীতিটাকে পরিশুদ্ধ করেন, এই সমস্ত যারা জঞ্জাল আছেন তাদেরকে দূর করেন। সেইটার জায়গায় আমি বলছিলাম সেটি হচ্ছে যে আপনাকে আইন করতে হবে, যাতে করে নির্বাচনে হারিয়ে যাওয়ার মতন কোনো সুযোগ তৈরি না হয়। ওই যে গণ্ডি, যে আমার এই গণ্ডি তো আমি ওখানে আটকে নিয়ে আসলাম, আমি একটা অর্ডার পেয়ে গেলাম কোর্টের, আমি নির্বাচনে হারিয়ে গেলাম, এইটা যাতে না হয়। এবং এই ধরনের মানুষগুলো আমি বলবো যে আপনার ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনেও যেন সভাপতি সম্পাদক না হইতে পারে। এমন নট মানে শুধু যে আপনার এমপি হওয়া কিংবা চেয়ারম্যান হওয়া সেইটা না, কোনো জায়গায় যেখানে ধরেন সমবায়ের রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, এইরকম কোনো জায়গাতেও, কোনো কোঅপারেটিভ সোসাইটিতে কোথাও না, এইরকম জায়গায় দিতে হবে, অর্থাৎ জনপ্রতিনিধি জায়গায়। আমরা এখানে আমাদের পরিভাষার মধ্যেও আমি একটু সমস্যা দেখি। যখন আমার পাবলিকের অর্থ করি, পাবলিক হলো পাবলিক সার্ভেন্ট বললে আমি বলি গণকর্মচারী, আবার যখন পাবলিক ইন্টারেস্ট বলি তখন বলি জনস্বার্থ। কেন এটা গণস্বার্থ নয়? কেন জনস্বার্থ হলে তাহলে হচ্ছে কি, আমি তাহলে তো একজনের স্বার্থ দেখবো না, দুইজনের স্বার্থ দেখবো। গণস্বার্থ যদি কথা হতো তাহলে ব্যাপকতা হতো। ঠিক একইভাবে জনপ্রতিনিধি, তাই কেন গণপ্রতিনিধি নন উনি? জনপ্রতিনিধি মানে হচ্ছেন যে তাহলে উনি উনার আপন জনদের প্রতিনিধি। এই তো আপনার সংস্কৃতি চলে আসছে না, এই পরিভাষাগুলোর সাথে এইভাবে মিলাচ্ছেন কেন? পরিভাষা এইভাবে হয়েছে কেন? জি জি জি, এখন আমাদেরকে এইগুলো নিয়ে ভাবতে হবে। আরেকটি জিনিস আমি বলি যে মানসিকতা, যেটি আপনি প্রশ্ন করেছিলেন, এই যে দুর্নীতির মানসিকতা হচ্ছে কোথায়? গোড়ায় যান, আপনি গোড়ায় যান, শিক্ষায় যান। শিক্ষার অবস্থাটা কি? আজকে আমাকে খুব খারাপ লাগে যে ইউনিভার্সিটির মানে ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তিনি নীতি পরিবর্তন করছেন নিয়োগের, তার আত্মীয় স্বজনকে, কন্যাকে, জামাইকে নিয়োগ দেওয়ার জন্য। তো আবার ধরেন আপনার যে বেসরকারি শিক্ষক নিয়োগ হয়, সেখানে কত টাকা দিয়ে নিয়োগ হয়? আপনার যে কোনো একটা সরকারি মানে পিয়নের জন্য মানুষ 7-8 লাখ টাকার খরচ করে নাকি? আমি বলি যে এই টাকা দিয়ে ব্যবসা করো না কেন? এই টাকা দিয়ে ব্যবসা করলে হচ্ছে কি, ব্যবসা করলে ঝুঁকি আছে লসের, কিন্তু পিয়নের চাকরি যদি একটা পাওয়া যায় তাহলে কোনো লস নেই। যে আমাদের আলোচনা একদম, সুতরাং এই জায়গাগুলোকে পরিষ্কার যদি না করতে পারেন তাহলে কখনোই আমরা সেই বাংলাদেশে যেতে পারবো না। শ্রী বীরেন শিকদার এমপি, অনেক অভিযোগ তো আসলো। আমরা আসলে আপনি তখনও যে কথাটি বলছিলেন যে একেবারে একাধারে কিংবা ঢালাও অভিযোগ আমরা করছি না, অনেক ভালো মানুষ এখনো আমাদের দেশে আছে বলেই দেশ চলছে। আমাদের একটি চাওয়া যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে দেশের জন্য উনি জীবন দিয়েছেন, যেই দেশ স্বাধীন করার জন্য উনি অনেক জুলুম, অত্যাচার, জেল জুলুম উনি সহ্য করেছেন এবং এই দেশ স্বাধীন করেছেন। উনি তো একটি স্বপ্ন দেখেই দেশ স্বাধীন করেছেন, একটি স্বপ্নের, একটি গণমানুষের জন্য উনি লড়াই করেছেন, উনি সোনার বাংলা তৈরি করার স্বপ্ন দেখেছেন। সেই সোনার বাংলায় কেন আজকে আমাদের এই আলোচনাগুলো করতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি যখন স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেছিলেন, তখন তার বুকের মধ্যে যে বাংলাদেশের ছবি আঁকা ছিল, আমরা কিন্তু এখনো সেই বাংলাদেশ আমরা অর্জন করতে পারি নাই, এ কথা সত্য। এবং এই কথা আমাদের অবশ্যই আমরা স্বীকার করি যে সেই বাংলাদেশ কিন্তু এখনো আমরা অর্জন করতে পারি নাই। সেই বাংলাদেশ অর্জন করবার পক্ষে অর্জন করার জন্য যে প্রতিবন্ধকতাগুলো আমাদের রয়েছে, আজকের যে আলোচনা, সেই আলোচনায় সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলোর কিছু অংশ, শুধুমাত্র আজকের যে আলোচ্য বিষয় ছিল এইটাই শুধুমাত্র এই বাংলাদেশ অর্জনের পথে একমাত্র অন্তরায় নয়, আরো অন্তরায় রয়েছে। আজকে শুধুমাত্র একটি বিষয় আলোচনা হলো, সেটা হলো যে এই বাংলাদেশে পৌঁছতে হলে আমাদের যে দুর্নীতি, আমাদের সমাজের মধ্যে যে দুর্নীতি, সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিগুলো যেরকম মানি লন্ডারিং, তারপরে অবৈধ সম্পদ অর্জন, তারপরে লুটপাট ইত্যাদি ইত্যাদি, এরকম তো যে অভিযোগগুলো সম্পর্কে আজকে আলোচনা হলো, এইগুলি শুধুমাত্র কিন্তু এই বাংলাদেশ অর্জনের পক্ষে জন্য একমাত্র অন্তরায় নয়, আরো অন্তরায় রয়েছে। আমি এর পরিসর আরো বৃদ্ধি করে দিলাম
তো এখন আমরা এই অবস্থানে কিন্তু আমরা যেতে চাই। বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত ভালো, আমাদের জনসাধারণ অত্যন্ত ভালো। আমাদের জনসাধারণ পৃথিবীর যে কোনো দেশের জনসাধারণের থেকে আমাদের দেশের মানুষ অনেক ভালো। তো আমাদের এই মানুষের মধ্য থেকেই যারা জনপ্রতিনিধি হয়ে আসে এবং আমাদের এই সমস্ত দায়িত্বে আসে, তারা বিভিন্ন ক্ষেত্রে সবাই যে অসৎ এবং সবাই যে দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে তা নয়, কিন্তু কিছু কিছু দুর্নীতি পরায়ণ ব্যক্তির কারণে আজকে সরকারের ভাবমূর্তি তথা আমাদের বাঙালি জাতির ভাবমূর্তি, আমাদের দেশের ভাবমূর্তি, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা আজকের আলোচনা থেকে আমরা নিশ্চয়ই আমরা আমাদের অনেকেরই সজাগ হওয়ার সুযোগ আছে এবং অনেকেরই ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে এবং আমাদের এইখান থেকে সরে আসারও অনেক সুযোগ আছে। জি, তো ধন্যবাদ। আপনি একটি কথা বলেছেন যে আমাদের যে একটা জিনিস চিন্তা করবেন, সেটা হলো আমি এখানে উল্লেখ করতে চাই যে যেরকম ধরেন বাংলাদেশ, আমাদের ঢাকা শহরে যখনই আমরা জাহাঙ্গীর গেট পার হয়ে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকি, তখন কিন্তু ড্রাইভাররা অত্যন্ত আইন মান্য করি একজন ড্রাইভারে পরিণত হয়ে যায়, কিন্তু যখনই জাহাঙ্গীর গেটের বাইরে চলে আসে তখনই কিন্তু সে আর আইন মান্যকারী ড্রাইভার আর থাকে না। সে তখন তার জায়গায় যেমন ইচ্ছে তেমন কিন্তু সে মোবাইল ফোনও ব্যবহার করে, সে যেমন ইচ্ছে তেমন কিন্তু এই করে। তো আমাদের এই দেশেরই মানুষ অন্য দেশে যে আইন মানে এবং অন্য দেশের যে কিন্তু সেখানে তারা সৎ নাগরিক হয়ে যায়, কিন্তু আমাদের দেশের সিস্টেমটাকে আরো এস্টাবলিশ করতে হবে। সিস্টেমটার মধ্যে ত্রুটি আছে, কথা অস্বীকার করা যাবে না, একথা আমি ঢালাওভাবে আমরা অস্বীকার করি না। তো আমাদের এই সিস্টেমটাকে আরো সুন্দর করতে হবে, কার্যকর করতে হবে। যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আমাদের জনগণ কিন্তু আইন মানবে এবং আমাদের দেশটা আইনের প্রয়োগটা থাকবে। জি, ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ করতে হবে। বিভিন্ন জায়গায় অনেক উদাহরণ আছে যে পৃথিবীর অনেক দেশ তারা অবশ্যই রয়েছে, নিশ্চয়ই অনেক উদাহরণ সৃষ্টি, পৃথিবীর অনেক ভালো উদাহরণ রয়েছে। আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার কোনো একটি আলোচনায় একসাথে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু হাতে গোনা কিছু মানুষ তার সেই প্রচেষ্টাকে, তার সাফল্যকে ম্লান করে দিচ্ছে। আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, রাজনীতির লেবাস নিয়ে কিংবা নানান পদ পদবীর বাগিয়ে ক্ষমতাকে কাজে লাগিয়ে নানান কৌশলে যারা দেশে দখলদারিত্ব আর লুটপাটের রীতি জারি রেখেছে, ঘুষ দুর্নীতি করে ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যে কোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়